আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামটাতে। আজকে হচ্ছে আমরা তোমরা যারা হচ্ছে এবার এইচএসসি 2000 এসএসসি 2026 ব্যাচ তাদের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করতেছি এবং তোমরা অনেকেই জানো গতকালকে থেকে তোমরা দেখতেছো যে যারা হচ্ছে এবার এসএসসি দিছো তোমাদের জন্য আমরা লঞ্চ করতেছি হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রামের প্রাইম ব্যাচ। তো তোমরা যারা এবার এসএসসি দিছো তোমাদের এখন অনেকগুলো চিন্তা ভাবনা আছে যে ভাই আমরা এখন বিভিন্ন কলেজে ভর্তি হব। বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য আমরা অনেকগুলো প্রসেস আছে। একটা হলো তোমার বোর্ড যেভাবে আমাদেরকে আসলে ভর্তি নেয় সেই বোর্ডের মাধ্যমে ভর্তি হওয়া, এবং তারপরে হচ্ছে তোমার কিছু কলেজ আছে আমাদের যেমন নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, এরা হচ্ছে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে থাকে এবং তাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা অনেকে যাচ্ছ যে হচ্ছে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে। তো সবার জন্য আসলে আমাদের পক্ষ থেকে থাকবে অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা যে যার যে কলেজ পছন্দ তোমরা যেন সেই কলেজ পাও। আমরা উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য সেই প্রত্যাশাটা করি। সো তোমাদের জন্য আজকে হচ্ছে আমাদের আয়োজন এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রামের প্রাইম ব্যাচ। সো এই প্রোগ্রামটাতে আমরা আসলে তোমাদের এইচএসসি ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা আছে সেই ফুল সিলেবাসটা আমরা হচ্ছে কভার করব এবং এ টু জেড একদম তোমাদের হচ্ছে একাডেমিক লেভেলে যতটুকু দরকার, যতটুকু হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য যখন কাজে লাগে সেই রকম জিনিসপত্র কিছু আমাদের এখানে থাকবে। সব কিছু জিনিসপত্র মিলে একটা কমপ্লিট এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন তোমরা নিতে পারো, এই জন্য হচ্ছে আমাদের আজকের এই একাডেমিক প্রোগ্রামটা, তার একটা প্রাইম ব্যাচ আমরা লঞ্চ করতেছি। তোমরা অনেকেই জানো যে হচ্ছে এখান থেকে কয়েক মাস আগে আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য একটা কোর্স তোমাদের জন্য অলরেডি লঞ্চ করছিলাম এবং সেই কোর্সটা হচ্ছে তোমার এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রামের পায়োনিয়ার ব্যাচ। এবং সেই প্রোগ্রামটা কিন্তু অনেকদিন ধরে চলতেছে। অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের উপর ভরসা রেখে উদ্ভাসের সাথে ক্লাস করতেছে এবং তারা কিন্তু হচ্ছে তোমার অনেক দূর আগাই গেছে। এবং তোমরা যারা হচ্ছে এখন কলেজে ভর্তি হবা তোমাদের জন্য এখন খুবই উপযুক্ত একটা টাইম এই প্রোগ্রামে ভর্তি হওয়ার। কারণ তোমরা যদি এখনই ভর্তি হও, এখানে তুমি যদি হচ্ছে ক্লাস করা শুরু করো, তোমরা কিন্তু হচ্ছে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবা। তো তোমাদের এই প্রোগ্রামে যেসব টিচার, যেসব শিক্ষক যারা তোমাদেরকে আসলে এই পুরো সময় ধরে তোমাদের সাথে থাকবে, তারা সবাইকে আমি আজকে একটু এখানে ডেকে নিব। আজকে হচ্ছে লঞ্চিং লাইভ, তো সব টিচারকে আমরা যদি একটু সবাইকে একটু ডেকে নিই, সবাই যদি একটু আসেন আমার সাথে, আমি একটু বের হয়ে যাই, আপনারা সবাই একটু দেখান। আচ্ছা, তো হ্যালো এভরিওয়ান, আমি মিতুর রহমান অন্তর। তো তোমাদের সাথে আমরা যারা যারা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখনো মনে হয় একবারে ক্যামেরা সবাই আসছেও না, তো আমরা সবাই তোমাদের পুরো একাডেমিক লাইফ জুড়ে, ফার্স্ট ইয়ার জুড়ে আমরা তোমাদের সাথে থাকবো তোমাদের 4টা সাবজেক্ট নিয়ে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তোমরা হয়তো শুনে থাকবা যে কলেজ লাইফে হচ্ছে পড়াশোনা অনেক কঠিন, হয়তো এইচএসসিতে পড়াশোনার প্রেশার অনেক বেশি। এগুলা কি আসলে সত্যি নাকি মিথ্যা কথা? আসলে দুইটাই। তুমি যদি রেগুলারলি পড়াশোনা করো তাহলে তোমার জন্য জিনিসটা অনেক বেশি কঠিন না, কিন্তু না পড়লে আসলে অনেক অনেক বেশি কঠিন তুমি যদি একবার তাল হেলায় ফেলো তাহলে। আচ্ছা, তো এখন তুমি এটার সাথে কোপ আপ করবা কিভাবে? আমরা উদ্ভাস থেকে তোমাদেরকে যেই সার্ভিসগুলো প্রোভাইড করব, যতগুলো ক্লাস, যতগুলো এক্সাম, যতগুলো হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস এবং পাশাপাশি তোমাদের প্রাইভেট গাইড হিসেবে কিউএনএ সার্ভিস, তোমরা যদি এই জিনিসগুলো একদম ভালো মতো প্রপারলি ইউজ করতে পারো তাহলে বিশ্বাস করো তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তোমাদের এইচএসসি লাইফ তোমরা জাস্ট আমাদের গাইডলাইন ফলো করলে খুব সুন্দরভাবে কাটায় ফেলতে পারবে। তো তোমাদের সাথে আবার দেখা হবে। ভাইয়ের কাছে হচ্ছে মাইক হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ সবাইকে এখানে এসে আমাদের সবার সাথে আসলে পরিচিত হওয়ার জন্য। একটু পরেই ভাইয়ারা সবাই তোমাদের সাথে আলাদা আলাদাভাবে নিজেদের পরিচয় দিবেন, তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, তোমাদেরকে বিভিন্ন রকম সাজেশন দিবেন এবং আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে বলবেন। তো সব কিছু শুরু করার আগে আমরা তাহলে একটু কিছু জিনিস জিজ্ঞাসা করে নিতে চাচ্ছি। এই যে কলেজ বাছাইয়ের ক্ষেত্রে তোমরা আসলে কোন পদ্ধতি অনুসরণ করছো? আমি যে বলতেছিলাম যে দুইটা মানে অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে একটা হলো এই যে এই 3টা কলেজের জন্য নিজস্ব ভর্তি পরীক্ষা, আলাদা আলাদাভাবে 3টা পরীক্ষা হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে বোর্ড চয়েস। আসলে 2টা পদ্ধতি আছে, 3টা কলেজকে আমি আলাদা আলাদা বলতেছিলাম আর কি। তো আসলে 2টা পদ্ধতি আছে। তোমরা আসলে হচ্ছে কোন পদ্ধতিটাকে হচ্ছে আসলে অ্যাপ্লাই করতেছো? তোমরা কি আসলে শুধুমাত্র হলি ক্রস, নটরডেম, সেন্ট জোসেফ এইটাতে হচ্ছে এইগুলাতে পড়ার জন্য নিজেকে প্রস্তুত করতেছো, নাকি তোমরা বোর্ডের চয়েসের সাথে হচ্ছে আসলে চয়েস দিচ্ছ, নাকি দুইটাই তোমরা করতেছো? দেখি আমাকে একটুখানি চ্যাট বক্সে, ফেসবুকের যে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে একটু জানান তো আপনারা সবাই। আচ্ছা আচ্ছা, ওকে, 1 2 3 এই 3টার মধ্যে কোনটা আপনারা ফলো করতেছেন? আচ্ছা, বোথ। আচ্ছা আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে আসলে দুইটাই আসলে ফলো করতেছে। তো এটা আসলে আমাদের করা উচিত, কারণ হচ্ছে আমরা আসলে সবাই অবশ্যই যারা হচ্ছে আসলে এই ভর্তি পরীক্ষার জন্য যারা এলিজেবল, নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফে, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আসলে এই কলেজগুলোতে পড়ার।
তো আলটিমেটলি তোমরা যারা এখানে পড়তে চাও তারা অবশ্যই তো এখানে পরীক্ষা দিবা, এবং তার সাথে সাথে তোমাদের হচ্ছে আসলে বোর্ডের যে চয়েস আছে এই বোর্ডের চয়েসটাও কিন্তু তোমরা সবাই অবশ্যই দিবা, কারণ তোমার হচ্ছে এখান থেকেও তুমি কিন্তু একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়ে যেতে পারো। তো তুমি তোমার সুযোগ এর জন্য তোমার যে কী বলে তোমার অপশনটা দুই দিক দিয়ে একটু খোলা রাখাটা আমার কাছে মনে হয় দরকার। তো তোমরা যারা পরীক্ষা দিতে চাও তারা তো পরীক্ষা দিবাই, এবং বোর্ডেরটাও কিন্তু করে ফেলবা। তো এবং খুবই একটু মনোযোগ দিয়ে করবা, ভালোভাবে করবা, তোমার জন্য আসলে তোমার মার্কস অনুসারে তোমার যে কলেজটা আসতে পারে তুমি অলরেডি জানো, সেই অনুসারে তুমি একটুখানি বোর্ড চয়েসটা দিয়ে ফেলবা। তো সেকেন্ড একটা কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। তোমার জন্য সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে তোমরা যে যারা হচ্ছে এখন আজকের এই লাইভটাতে জয়েন করছো তারা কি আসলে এইচএসসির পড়াশোনা তোমরা কি শুরু করছো কিনা? তোমরা কি অলরেডি এইচএসসির পড়াশোনা শুরু করছো নাকি এখনো শুরু করো নাই? এখানে আমি দুইটা অপশন রাখছি, হ্যাঁ কিছুটা দেখা শুরু করছি এবং হচ্ছে তোমার এখনো দেখা শুরু করি নাই। তোমাদের মধ্যে আসলে কোনটা? আচ্ছা, কেউ কেউ বলতেছে যে ভাইয়া আমরা এখনো পর্যন্ত এটা দেখা শুরু করে নিই, আবার কেউ কেউ হচ্ছে আমাদেরকে আচ্ছা অনেকে বলতেছে হচ্ছে দেখা শুরু করছি, অনেকে বলতেছে না দেখা শুরু করি নাই। আচ্ছা ম্যাক্সিমামই দেখতেছি না এখনো দেখা শুরু করিনি। আচ্ছা ভেরি মানে কোনো সমস্যা নেই, তোমাদের ম্যাক্সিমামই হচ্ছে মানুষজনের হচ্ছে আনসার হচ্ছে ভাই আমরা এখনো দেখা শুরু করিনি, হুইচ ইজ ওকে, হুইচ ইজ ফাইন, কোনো সমস্যা নেই। কারণ তোমাদের এখন আসলে যেহেতু কলেজ অ্যাডমিশনের একটা মানে টেনশন তোমাদের মাথার মধ্যে আছে, তো আলটিমেটলি এই জন্য তোমরা অনেকেই আমি জানি যে শুরু করো নাই। তবে হচ্ছে তোমাদের জন্য সাজেশন হবে তোমরা যত দ্রুত পারো, যেহেতু এখন হচ্ছে সবাই অ্যাকচুয়ালি একসাথে কলেজে ভর্তি হওয়া শুরু হয়ে যাচ্ছে, তোমরা যত দ্রুত পারো এইচএসসির যে সময়টা আছে এই সময়টাকে ইউটিলাইজ করার জন্য তোমরা হচ্ছে ওই এইচএসসির পড়াশোনাটা শুরু করে দাও। কারণ আমাদের একটু পরে ভাইরা আবার এসে বলবে যে আমরা যে কলেজ লাইফটা যেটা পাই সেটা কিন্তু একটু ছোট একটা টাইম পাই। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যদি অফিসিয়ালি বলা হয় 2 বছর, কিন্তু আসলে 2টা বছর কিন্তু কলেজে পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় জেনারেলি 1.5 বছর। তো ফার্স্ট ইয়ারের জন্য আমরা পাই হচ্ছে প্রায় হচ্ছে 1 বছরের কাছাকাছি সময়, এবং সেকেন্ড ইয়ারের জন্য দেখা যায় অনেক সময় 6 মাসের মতো সময় পেয়ে যায়, এবং তাতে দেখা যায় যে 2টা ইয়ার একসাথে ক্লোজ করতে করতে 1.5 বছরের মধ্যে আমাদের আসলে ক্লোজ করে ফেলতে হয়। এবং তাদের যেটা প্রবলেম হয় যে আমরা পরবর্তীতে দেখি যে আমাদের লাস্টে গিয়ে অনেকের সিলেবাস বাকি থেকে যায়, কারণ এই যে এই সময়টাতে আসলে প্রিপারেশনটা ঠিক মতো দেয়নি। সো এই জন্য তোমরা আসলে এখনো শুরু করো নাই, তোমাদের জন্য আসলে সাজেশন হচ্ছে তোমরা প্লিজ একটু হচ্ছে অলরেডি একটুখানি পড়া শুরু করে দাও, এই পড়াশোনার মধ্যে থাকো, বিশেষ করে এটা ইন দ্য লং রান তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি এখন হচ্ছে তোমাদের অন্তর ভাইয়া এবং সামির ভাইকে একটু ডেকে নেব, তারা একটু তোমাদেরকে এই যে এইসব বিষয়ে কিছু পরামর্শ দিবে। ওকে, তো হ্যালো এভরিওয়ান, আমি একবার পরিচয় দিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে, এবং তোমাদের সাথে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এসএসসি এবং এইচএসসির পড়াশোনার মধ্যে আমরা আসলে তুলনা নিয়ে কথাবার্তা বলছি। তো এসএসসিতে আমরা কিন্তু একভাবে পড়াশোনা করে আসছি। হ্যাঁ, এসএসসি সিলেবাসের ক্ষেত্রে আমরা সময় পাইছি প্রায় কতদিন, 2 বছরের খানিকটা বেশি পাইছি। এইচএসসিতে কিন্তু এতদিন না, তাই না সামির? আমরা এইচএসসিতে ইফেক্টিভলি কতদিন পাই আসলে? এইচএসসিতে যদি ইফেক্টিভ ভাবে বলা যায়, আমার মনে হয় 1.5 বছরের বেশি সময় পাওয়া যায় না। 1.5 বছরটাই একদম ইফেক্টিভলি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলিয়ে। এক্স্যাক্টলি। তো তোমরা কিন্তু 9-10-এ একটাই বই ফলো করেছো পুরো 2 বছর বেশি সময় ধরে, কিন্তু এইচএসসি লাইফে কিন্তু 2টা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অর্থাৎ তোমরা 2টা পত্র পড়বে প্রায় 1.5 বছর সময়। আমরা একটু তোমাদের দেখাইতে চাই যে আসলে এটার ভলিউমটার ডিফারেন্স আসলে কেমন। আমি একটু তোমাদেরকে দেখাই। ওকে, তাহলে এই যে এখানে হচ্ছে আমার কাছে তোমাদের এসএসসিতে তোমরা হচ্ছে 2টা গণিত বই পড়েছো, তাই না? গণিত এবং উচ্চতর গণিত 2টাই দেখাইলাম। তাহলে এই হচ্ছে তোমাদের এসএসসি লাইফের গণিত বইয়ের ভলিউম, রাইট? তোমরা হচ্ছে 2 বছর ধরে এই এতটুকু পড়াশোনা করেছো। এবার আমি একটু কম্পেয়ার করি এইচএসসিতে তোমরা ফার্স্ট ইয়ারে অর্থাৎ প্রথম পত্রে কতটুকু পড়াশোনা করবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের বই, অর্থাৎ ইফেক্টিভ সময় যদি আমাদের 1.5 বছর হয়, তোমরা এটার জন্য পাবে প্রায় কতদিন? প্রায় হচ্ছে তোমরা 8 মাস বা 7 মাস সময় পাবে এই এতটুকু শেষ করার জন্য। 7.5 মাস ধরলাম, আর এটা তোমরা পড়েছো 2 বছর ধরে। তোমরা একটু কম্পেয়ার করে দেখলেই বুঝতে পারবে যে আমাদের এসএসসিতে আসলে হচ্ছে আমাদের পড়াশোনার চাপটা ঠিক আসলে কত বেশি থাকে। ওকে, তো আশা করছি তোমরা কিছুটা হলে আইডিয়া পেয়েছো। এটা তো কেবল ফার্স্ট পেপার গেল, সেকেন্ড পেপার এটা প্রায় সমান করে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পড়াশোনার ভলিউম কতটা বেশি এবং সময় কতটা কম। এবার কলেজ জীবনে তাহলে পড়াশোনার চাপ কেমন সামির? আচ্ছা, আমি যদি বলি কলেজ জীবনে পড়াশোনার চাপটা অনেক বেশি বেড়ে যায়, কারণ তুমি যখন এসএসসি থেকে হঠাৎ করে এইচএসসিতে এসে পড়বে, তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, দেখবে একটা পেপারের জায়গায় 2টা পেপার হয়ে যাচ্ছে। তারপর চ্যাপ্টারগুলোর ভলিউমও দেখবে তুমি একজনের থেকে মানে একটা থেকে আরেকটা অনেক গুণে বেড়ে যাচ্ছে। তো এখানে প্রথমেই তুমি একটা চাপ ফিল করবে পড়াশোনায় এসে, যে হঠাৎ করে সিলেবাসটা বড় হয়ে গেছে, মনে হচ্ছে কিছুটা যে আমি আগে পুকুরের মধ্যে ছিলাম, সেখান থেকে আমি নদীতে না গিয়ে ডিরেক্টলি সাগরে চলে আসছি, এরকম একটা ফিল আসবে তোমার পড়াশোনায়। অ্যান্ড এরপরে তুমি এই চাপ
অতিক্রম করার জন্য ট্রাই করবে। মনে করো দেখবে যে তোমার একই সাথে যখন ফিজিক্স পড়া হচ্ছে, কেমিস্ট্রি পড়া হচ্ছে, বায়োলজি পড়া হচ্ছে, ম্যাথ পড়া হচ্ছে, পাশাপাশি এগুলো তো সায়েন্সের সাবজেক্টগুলো, এর বাইরে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি, এত কিছু সাবজেক্ট মিলে তুমি দেখবে একটা বিরাট বড় প্রেশার, অ্যান্ড তোমার রেগুলার পড়া রেগুলার কমপ্লিট করতে একটা হিমশিম খেয়ে যাবে তুমি। আচ্ছা, তো এখন একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, আমি পড়ি। সেটা হচ্ছে, ভাই তখন তো বাচ্চা ছিলাম, এখন তো বয়স হয়েছে আমাদের। এক্স্যাক্টলি, তখন তোমরা বাচ্চা ছিলে, এখন বয়স হয়েছে, তার মানে এখন কিন্তু তোমাদেরকে প্রেশার আগের থেকে বেশি নিতে হবে, পড়াশোনা আগের থেকে বেশি করতে হবে। এতটুকু তোমাদের মধ্যে যদি রিয়ালাইজেশন থাকে এবং চেষ্টা থাকে, তাহলেই কলেজ লাইফে পড়াশোনা আহামরি কঠিন না। খালি গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ প্রেশার বেশি, পড়াশোনা সবই ঠিক আছে, কিন্তু প্রতি বছরই তো মানুষ এইচএসসি পাস করছে, প্রতি বছরই মানুষ এইচএসসি পাস করে অ্যাডমিশনে ভালো করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তারাও কিভাবে করছে? সেটা নিয়ম একটাই, রেগুলারিটি। তুমি যদি শুরু থেকেই রেগুলারলি তোমার পড়াশোনা ফলো করতে পারো, তাহলে তুমি দেখবা যে তোমার আহামরি খুব একটা সমস্যা হচ্ছে না। এখনই তোমাদের জন্য প্রাইম সময়, যে তোমরা অনেকদিন ছুটি কাটাই ফেলছো, এখন যেন তোমরা হচ্ছে এই তোমাদের পড়াশোনার জার্নিটা শুরু করে ফেলো। তো এই জিনিসটা তোমাদের জন্য খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো এই তো, তাহলে আমরা হচ্ছে একটু ডেকে নিচ্ছি রাতুল ভাই আর হচ্ছে তোহাকে, তোমাদের সাথে পরবর্তী আমাদের হচ্ছে এইচএসসি রেজাল্ট কিভাবে অ্যাডমিশনে ইম্প্যাক্ট ফেলে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাতুল। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে, আর তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এইচএসসির ভালো রেজাল্ট অ্যাডমিশনের ভিত্তি। তো এই ব্যাপারটা আসলে কেমন? এই ব্যাপারটা একটু চিন্তা করো যে এসএসসিতে তোমরা যা পড়াশোনা করে আসছো, সেটা দিয়ে তুমি এইচএসসিতে একটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার ট্রাই করতেছো, বা সেটা রেজাল্টের উপরে ভিত্তি করে হোক, বা তুমি এইচএসসিতে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা, সেন্ট জোসেফ বলো, হলি ক্রস বলো, বা নটরডেম বলো, সেখানে ভর্তির জন্য কিন্তু তুমি পরীক্ষাও দিচ্ছ, সেটা কিন্তু এসএসসি সিলেবাসের উপরে দিচ্ছ, তাই না? কিন্তু এখন যখন তুমি অ্যাডমিশনে যাবা, তখন কিন্তু তোমার আর এসএসসি থেকে কোশ্চেন হবে না, তখন কোশ্চেনটা হবে কিন্তু এইচএসসি থেকে। শুধু কিন্তু তাই না, এইচএসসিতে তুমি যে রেজাল্টটা করছো, সেই রেজাল্টের উপরে তোমার একটা আলাদা মার্কস থাকবে। সেটা মেডিকেলের ক্ষেত্রে থাকবে, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকবে। তবে বুয়েটের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি স্পেশাল, কারণ এখানে কিন্তু তোমার 90% প্লাস মাইনাস, মানে হচ্ছে এখান থেকে ফ্লাকচুয়েট করে। সো এই রেঞ্জে কিন্তু তোমাকে মার্কটা পাইতে হবে। সো বুঝতেই পারতেছো যে এইচএসসিতে এইচএসসির রেজাল্ট প্লাস এইচএসসির পড়াশোনা, বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, তাই না? দেখো, তুমি এসএসসিতে পড়ছিলা, তোমাদের অন্তর হয়ে তোমাদের ভলিউম দেখাই ফেলছে যে বইয়ের ভলিউম বা পড়াশোনার ভলিউমটা কেমন ছিল। সো এখন পড়াশোনার ভলিউম বেশি, প্রেশারও বেশি, এবং তারই সাথে তোমার এটা পরবর্তীতে অ্যাডমিশনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারতেছো এসএসসি খুবই ক্রুশিয়াল পার্ট। তো আমি একটু তোহাকে জিজ্ঞাসা করবো যে তোহা তার অ্যাডমিশনের আগে, মানে এইচএসসিতে, সে কিভাবে এই ব্যাপারটাকে কোপ আপ করেছিল, বা এটার সাথে কিভাবে মানিয়ে নিয়েছিল, বা এইচএসসির পড়াশোনাটা সে কিভাবে করেছিল? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি তাজওয়ার হাসনা তোহা, ঢাকা মেডিকেল কলেজ প্রথম বর্ষ। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এইচএসসির পড়ার একদম ডে 1 থেকে আমি এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছিলাম, এবং দুইটাকে প্যারালালি যখন এইচএসসি একটা চ্যাপ্টার পড়ছি, তখন অ্যাডমিশনেরও এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করছি। তো আমরা যখন এসএসসি লেভেলে পড়ি, এসএসসি পড়াটা আসলে ইফেক্ট আমাদের লাইফে কতটুকু পড়ে, এসএসসি পড়ার ইফেক্টটা আমাদের কলেজের একটা ইউনিফর্ম নির্ধারণ করে, জাস্ট এতটুকুই। এর চেয়ে বেশি যেটা হয়, হয়তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএর যে মার্কটা আছে, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে 8.5 মার্ক বা 10 মার্কের মতো জিপিএর যে মার্কটা আছে, ওইটাই কাউন্ট হয়। বাট আমাদের এসএসসি বইয়ে আমরা যে থিওরিগুলো পড়েছি, আমাদের এসএসসি বইয়ের মধ্যে যে টপিকগুলো ছিল, সেগুলো থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসবে না। রেদার আমরা যখন এইচএসসি পরীক্ষার পড়াশোনার প্রিপারেশন নিচ্ছি, তখন এইচএসসি পরীক্ষার যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসটার মধ্যেই কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো হয়ে থাকবে। এইচএসসি পরীক্ষার সব কিছু এইচএসসির সিলেবাসের অনুকরণেই আমাদের অ্যাডমিশন টেস্ট হয়ে থাকবে। তো এই এসএসসি পরীক্ষার ইফেক্টটা হচ্ছে আমাদের কলেজের একটা ইউনিফর্ম নির্ধারণ করার মতো, আর এইচএসসি পরীক্ষার যে ইফেক্টটা, এটা কিন্তু আমাদের লাইফে অনেক লং লাস্ট করে, আমাদের কেরিয়ার ডিফাইন করার মতো একটা বিষয়। তো এই জন্য আসলে এইচএসসি পরীক্ষার জন্য এইচএসসি ডে 1 থেকেই ভালোভাবে প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করা অবশ্যই জরুরি। আমাদের যখন অ্যাডমিশন টেস্ট হয়, আমরা কিন্তু অ্যাডমিশন টেস্ট এইচএসসি পরীক্ষার পরে 3 থেকে 4 মাসের মতো, বা ভার্সিটি জিএসটি সহ 5 মাস ম্যাক্সিমাম পাওয়া যায়। তো এই সময় কিন্তু আসলে নতুন করে কিছু পড়ার আসলে থাকে না। আমরা এইচএসসি লেভেলে যা পড়েছি, সেটাই মূলত অ্যাডমিশন টাইমে একটু রিভাইজ দিই, বা ওইটার উপর একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করি। বাট মূল পড়াটা কিন্তু আমাদের আসলে এইচএসসি লেভেলে হয়ে থাকে। আমরা যখন ডে 1 থেকে একটা চ্যাপ্টার পড়ছি, ওই অধ্যায়টা কতটুকু গুছিয়ে নিতে পারছি, ওই অধ্যায়টা আমরা ওই যখন একটা রাইটার পড়ছি, তখন এক্সট্রা রাইটার থেকে যা যা গোছানোর, ওই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট টাইমে যতটুকু ডিপে ঢোকা যায়,
পরবর্তীতে কিন্তু আর পরবর্তীতে ওইটা ঢোকার সুযোগ থাকে না। তো যখন একদম ফার্স্ট টাইমে সব কিছু পড়া হয়, সব কিছু ওই ফার্স্ট টাইমে পড়ার মধ্যেই সর্বোচ্চ ডিপে ফিজিক্স যখন পড়ছো, একদম ফিজিক্স আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, এই জন্য ফিজিক্স খুব বেশি ডিপে ঢুকবো না, এই ধরনের টেন্ডেন্সি যাতে না থাকে। আমরা যখন পড়াশোনা করছি জাস্ট ফিজিক্সটাকে জানার জন্য, যখন অনেকে দেখা যায় যে মেডিকেল প্রিপারেশন থাকলে অনেকে ম্যাথ পড়তে চায় না, অনেকে আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকলে বায়োলজি পড়তে চায় না, কোনোটাকেই নিজেকে একটু পিছিয়ে নেওয়া যাবে না, এমনটা রাখতে হবে যাতে এইচএসসি পরীক্ষার পরে তোমার সব ধরনের প্রিপারেশন নেওয়ার মতো যোগ্যতা থাকে। তো এতটুকুই বলবো যে এইচএসসি ডে 1 থেকে প্রিপারেশনটা স্টার্ট করা অনেক বেশি জরুরি। ধন্যবাদ তোমাকে। তো এইচএসসি রেজাল্টটা কতটুকু আমি যদি একটু প্রেসাইজলি বলি তোমাকে, তাহলে হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য 20 মার্ক থাকে এসএসসি এবং এইচএসসির মার্ক, এবং হচ্ছে মেডিকেলের জন্য এটা 200 মার্ক, সেখানে এসএসসির 75 এবং এইচএসসির 125। এটা অনেক বেশি কিন্তু, তাই না? সো এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ, এবং বইটার কথা আগেই বলেছি, 90% প্লাস বা 90%-এর আশেপাশে তোমার কিন্তু মার্কস পাইতে হবে। শুধু প্লাস পাইলে বা গোল্ডেন প্লাস পাইলেই কিন্তু হবে না। তো ঠিক আছে, এটা হচ্ছে এই পর্যন্তই ছিল আমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে। তোমরা আরও বেশি জানবা আমরা আস্তে আস্তে আরও ভাইরা তোমাকে বলবেন। তো ঠিক আছে, আমি এখন অর্ঘ ভাইয়াকে হচ্ছে মাইক ছেড়ে দিচ্ছি। ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ রাতুল এবং তোহাকে আমাদের সাথে হচ্ছে এই যে এগুলো সম্পর্কে জানার জন্য, এইচএসসির ভালো রেজাল্ট অ্যাডমিশনের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে বোঝানোর জন্য। এটা আসলে ভাইরা অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন, এবং হচ্ছে আসলে এটা তোমরা নিজেরা বুঝতে পারতেছো যে এটা আসলে কোনো রকম বলার ভূমিকা রাখে না, যে কারণ আমরা অ্যাডমিশন যে পরীক্ষাটা দেই এটা কিন্তু পুরোপুরি এইচএসসির উপরেই হয়, এইচএসসি সিলেবাসের উপরেই হয়। এইচএসসির সমস্ত পড়াশোনা কিন্তু আমাদের ওখানে কাজে লাগে। সো এইচএসসিতে তুমি যখন ভালো রেজাল্ট করতেছো, এখানে ভালো রেজাল্ট বলতে আসলে তুমি যেটা বলতে চাচ্ছ যে এইচএসসিতে আসলে ভালোভাবে পড়া বা এইচএসসিতে ভালোভাবে কনসেপ্টগুলো বুঝে পড়া, এটা হচ্ছে অ্যাডমিশনের সময় অনেক হেল্পফুল হয়, কারণ এই কনসেপ্টগুলোই পরবর্তীতে অ্যাডমিশনের সময় আমাদের কিন্তু অনেক কাজে লাগে। সো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এইচএসসিতে ভালো রেজাল্ট করা, ইন দ্য আদার ওয়ার্ডস এইচএসসিতে খুব ভালোভাবে কনসেপ্ট বুঝে পড়া, এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি হচ্ছে অন্তর নাইফ আর হচ্ছে ফাহিমকে দেখে নিচ্ছি। তোমরা যদি একটু সামনে যাই, আমরা ফাহিমকে একটু দেখে নিই। ফাহিম একটু আয়। আচ্ছা, তো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে ফাহিম ভাই, বলেন। এই যে ফার্স্ট ইয়ার যে হচ্ছে আমাদের যে কোর্স যেটা আছে, মানে প্রস্তুতি, এটা আসলে কৌশলগুলো কেমন হওয়া উচিত? ভাই, ফার্স্ট ইয়ারের প্রস্তুতি আমার কাছে মনে হয় সবাই যে ভুলটা করে, ফার্স্ট ইয়ার আচ্ছা ডান্ট্রিক ত্রুটি, আচ্ছা এটা নাও। জি ভাই। ফার্স্ট ইয়ার সবাই যে ভুলটা করে ইউজুয়ালি, সেটা হচ্ছে আমরা প্রথমে নতুন কলেজে উঠে একটু ঢিলা দেওয়া শুরু করি, কারণ মাঝখানটা বন্ধ কেটে গেছে। সো বন্ধের পরে পড়াশোনা শুরুতে একটু সমস্যা হয়ে যায়। তো দেখা যায় 2-3 মাস যেতে যেতে আমার কলেজ অনেক দূরে গেছে, আমার কোচিং অনেক দূরে গেছে, কিন্তু আমি আগাই নাই। এই সমস্যাটাই বেশি মানুষজন ফেস করে, এবং পরে গিয়ে দেখা যায় সময়টা আসলে এত কম এবং সিলেবাসটা এত বড় যে কভার করতেই সবাই হিমশিম খেয়ে যায়। তো দেখা যায় এইচএসসি পর্যন্ত আমরা কভার করতেছি। সো এইটাই আসলে তোমাদের প্রাইম টাইম, যে বোঝো যে আসলে এই সময়টা তুমি পরে গিয়ে পাবা না। এখন 2 মাস ঢিলা দেওয়া মানে হচ্ছে সামনে অনেক দিন রিগ্রেট করা। সো ফার্স্ট ইয়ারের প্রস্তুতি কৌশল একটাই, সিরিয়াস থাকা, রেগুলার থাকা এবং শুরু থেকে শুরু করা। এটাই আসলে মানে যেটা বললো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে ফার্স্ট ইয়ারে যখন আমরা ভর্তি হই আমাদের কাছে মনে হয় অনেক সময় তো আছেই, আর একটু কালকে পড়ি, আচ্ছা আজকের পড়াশোনা করে কালকে শুরু করবো। তো এই যে আমাদের টেন্ডেন্সিটা থাকে, এই টেন্ডেন্সিতে আমাদের আসলে যদি আমাদের গ্র্যাপ করতে থাকে, তাহলে আলটিমেটলি দেখবো যে পুরো ফার্স্ট ইয়ার চলে গেছে, তুমি আসলে অনেক কিছুই পড়ো নাই। এই প্রবলেমটা যেন তোমাদের না হয়, এই জন্যই হচ্ছে তোমাদেরকে বলতেছি যে এখন থেকেই তোমরা আস্তে আস্তে আসলে পড়াশোনাগুলো শুরু করো, তাহলে ভালোভাবে একটু করে প্রিপারেশন নিতে থাকো, তাহলে একটু করে শুরু করলেই দেখবা যে হচ্ছে আসলে তোমার একটা টাইমে পুরোপুরি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। সো তোমাদের যে উদ্ভাস তোমাদের জন্য কি আয়োজন করছে সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, যে উদ্ভাস আসলে তোমাদের জন্য আজকে যেটা লঞ্চ করতেছে এটা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার এর প্রাইম ব্যাচ, যার ক্লাস শুরু হচ্ছে আগামী 8ই জুন। ওকে, 8ই জুন। তো তোমরা অনেকে আমাদের জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া এই প্রাইম ব্যাচ যেটা আমরা আসতেছে আর গত যে পায়োনিয়ার ব্যাচটা ছিল এটার মধ্যে কি পার্থক্য আছে? তো দেখো, আমরা পায়োনিয়ার ব্যাচটা কিন্তু আরো কয়েক মাস আগে শুরু করছিলাম, ঠিক আছে? পায়োনিয়ার ব্যাচটা আমরা মোটামুটি তোমাদের এসএসসি পরীক্ষার পরপরই আসলে শুরু করছিলাম। এই ব্যাচের সাথে এই ব্যাচের পার্থক্য কি? তো এক নাম্বার হচ্ছে তোমার টেকনিক্যালি তুমি যদি বলো যে ভাইয়া টিচার যারা আছে তারা তোমাদেরকে পড়াচ্ছেন যেগুলা, সেই কোর্স কন্টেন্টের কোনো পার্থক্য আছে? না, কোর্স কন্টেন্টে কোনোই পার্থক্য নেই। কোর্স কন্টেন্টে তোমরা পায়োনিয়ার ব্যাচে যা পাইছো প্রাইম ব্যাচেও এক্স্যাক্টলি সেম জিনিস পাবা। টিচাররা পায়োনিয়ার ব্যাচে স্টুডেন্টদেরকে যেভাবে আদর করে পড়াচ্ছে
প্রাইম ব্যাচেও ঠিক একইভাবেই পড়াবে, ঠিক আছে? এবং একটা কথা শোনো, যে তোমার হচ্ছে এই যে পাইনিয়ার ব্যাচের সাথে এটার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা একটু আগে শুরু হয়েছে, তো এখানে যারা ভর্তি হয়েছে তারা একটুখানি আগে থেকে আমাদের হচ্ছে সার্ভিসগুলো পাচ্ছে এবং তারা একটুখানি নিজেদেরকে এগিয়ে রাখতে পারতেছে। এবং প্রাইম ব্যাচের ক্লাসটা যেহেতু 8 তারিখে শুরু হচ্ছে, তার মানে তোমাদের এটা চিন্তা করার কোনোই দরকার নেই যে ভাই আমরা অনেক পিছিয়ে গেছি, কারণ আসলে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কলেজের ক্লাসগুলো এখনো শুরুই হয়নি। সো আলটিমেটলি তোমার যখন শুরু হবে তুমি কিন্তু তার মধ্যেই কিছুটা এগিয়ে যাবে। সো তোমার টেনশনের কোনো কারণ নেই যে ভাইয়া পাইনিয়ার ব্যাচে তো আমি ভর্তি হই নাই, তাহলে পাইনিয়ার ব্যাচে হচ্ছে আপনার এমন কি কিছু ছিল যে হচ্ছে যেটা আমি প্রাইম ব্যাচে পাচ্ছি না, এরকম কোনো কিছু নাই। কোনো কোর্স কন্টেন্ট, উদ্ভাসের সার্ভিস কোনো কিছুতেই কোনো তুমি ঘাটতি পাবো না। শুধুমাত্র ওটা তারা আগে শুরু করার কারণে তারা একটু এগিয়ে আছে তোমার থেকে, বাট তুমি কিন্তু এই টাইমের মধ্যে তোমার পড়াশোনার মাধ্যমে তুমি নিজেকে কিন্তু কি করতে পারবা, এগিয়ে নিতে পারবা। ওকে, তো এই হলো মোটামুটি পার্থক্য, যে এটা একটা আগে শুরু হয়েছে আর একটা পরে শুরু হয়েছে। এটা ছাড়া আর কোনো রকম পার্থক্য আপাতত এই দুটা ব্যাচের মধ্যে নাই। ইনশাল্লাহ তোমাদেরকে দুইটা ব্যাচেই এক্স্যাক্টলি সেম এবং খুবই সুন্দর গোছানো একটা সার্ভিস প্রোভাইড করা হবে উদ্ভাসের পক্ষ থেকে। তো এখানে আমরা হচ্ছে আসলে কি কি জিনিসপত্র পাচ্ছি দেখো, আমরা হচ্ছে যারা একাডেমিক প্রোগ্রামে আছি এখানে আমরা কম্বো ব্যাচে, এই তোমার হচ্ছে প্রাইম ব্যাচে যখন ভর্তি হচ্ছি, আমরা কম্বো ব্যাচে ভর্তি হলে আমরা পাচ্ছি প্রিন্টেড প্যারালাল টেক্সট। আমাদের মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষক যারা আছে এই তারা তোমরা সবাই জানো যে হচ্ছে আসলে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, এই ধরনের যে হচ্ছে স্টুডেন্টরা আমাদের আছে, মেডিকেল, এই ধরনের যে হচ্ছে তারা সবাই কিন্তু আমাদের এই ক্লাসগুলো নিয়ে থাকে। সো তোমাদের উদ্ভাসের ক্লাস সম্পর্কে আসলে আমি খুব ভালোভাবে এখন বলতে চাচ্ছি না, কারণ একটু পরে ভাইয়ারা আরও ডিটেলসে বলবে। সো তোমাদের হচ্ছে আসলে আশা করি তোমরা আমাদের উদ্ভাসের ক্লাস আগেও করছো এবং হোপফুলি তোমাদের কোনো ডাউট নাই যে আমরা আসলে খুবই গোছানোভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। এবং তোমাদের প্রতিটা ক্লাসের সাথে তোমরা যদি আগে উদ্ভাসের কোনো প্রোগ্রামে থেকে থাকো, তোমরা যেন একটা ডেইলি এমসিকিউ এক্সাম হয় এবং হচ্ছে অধ্যায় শেষে একটা সিকিউ এক্সাম তোমাদের হবে, অধ্যায় শেষে একটা প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম হবে এবং কোর্স শেষে হচ্ছে একটা পেপার ফাইনাল এক্সাম হবে। এই এক্সামটা একদম হচ্ছে বোর্ড পরীক্ষার মতো, বোর্ড পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে তোমরা ঠিক সেভাবে ফার্স্ট পেপারের পরীক্ষা যেমন তোমরা দিতে পারো ওই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু তোমাদের হবে। এবং একটা সার্ভিস আমাদের আছে, সেটা হলো সার্বক্ষণিক কিউএনএ সেবা। যারা আমাদের উদ্ভাসের আগের কোনো কোর্সে ছিল তারা সবাই এই সেবাটা সম্পর্কে অবশ্যই জানাও। এখানে হচ্ছে তোমরা কিন্তু যে কোনো সময় প্রশ্ন করতে পারো, তোমাদের একাডেমিক রিলেটেড যা প্রশ্ন আছে সব প্রশ্ন কিন্তু হচ্ছে আসলে এখানে আমাদের অভিজ্ঞ যে টিচার প্যানেল আছে সেই টিচার প্যানেল কিন্তু তোমাদের যথাযথ সময়ের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করে। তো এখন হচ্ছে আমি একটু অন্তর আর হচ্ছে নাইফ এবং হচ্ছে ফাইমকে আবার একটু দেখে নিতে চাচ্ছি। ভাইয়া আমাদের তো হচ্ছে আপনারা তো সবাই হচ্ছে আমাদের উদ্ভাসের স্টুডেন্ট ছিলেন একাডেমিক, তাই না? হ্যাঁ আমি ছিলাম না। আপনি ছিলেন না? আচ্ছা, কিন্তু ভাইয়া যে যারা ছিল তারা আমি ছিলাম, হ্যাঁ হচ্ছে অন্তর ছিল, আমরা অন্তর ছিল। দুজন হচ্ছে উদ্ভাসে মালিক টাওয়ার ব্রাঞ্চে ছিলাম, স্টুডেন্ট ছিলাম এখানে। আমরা স্টুডেন্ট ছিলাম একেবারে 9-10 থেকে। তোমরা 9-10 একটু কমেন্টে জানাই দিবা যে কারা হচ্ছে আমাদের 9-10 উদ্ভাসের একাডেমির সাথে যুক্ত ছিল অনলাইন বা অফলাইন, একটু কমেন্ট বক্সে তোমরা একটু জানাই দিও। আমি যদি দেখি। আচ্ছা, তো আমি হচ্ছে একটু শেয়ার করি যে আমি হচ্ছে যে একেবারে আমার উদ্ভাসের জার্নি শুরু হচ্ছে ক্লাস 8 এর মডেল টেস্ট থেকে আর কি বেসিক্যালি, এরপর হচ্ছে 9-10 একাডেমিক, তারপর 11-12 একাডেমিক। তো ওইখানে আমরা মেনলি যে সুবিধাটা পাইছি সেটা হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজিক্স, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো একটা আমব্রেলার নিচে। এটা মানে কি? মানে হচ্ছে সবকিছু তুমি একই জায়গায় বসে তোমার সলভ হয়ে যাচ্ছে, তোমার প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা জায়গায় যেতে হচ্ছে না। তো আমি আর নাইফ যেই ফ্যাসিলিটিটা ফেস করছি, ফাহিম পুরো জিনিসটা কিভাবে হ্যান্ডেল করছে এটা একটু ফাহিমের থেকে একটু শুনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে কলেজের স্যারদের কাছে যে প্রাইভেট পড়তাম, তো আমার কাছে মনে হয়েছে যে মানে পড়াশোনার কোয়ালিটি যে একদম মানে সমান না, ব্যাপারটা এমন না। ওখানেও হয়তো পড়াশোনার কোয়ালিটি অনেক ভালোই হয়, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একটা স্যার একটাই সাবজেক্ট পড়াচ্ছে আমাকে, তো দেখা যাচ্ছে আমার ফিজিক্সে একজন স্যারের কাছে যাওয়া লাগতেছে, আমার কেমিস্ট্রিতে আরেকজনের কাছে যাওয়া লাগতেছে। তো অনেক সময় স্যারদের শিডিউলগুলো ক্ল্যাশ করতে পারে, বা দেখা যাচ্ছে একটা সাবজেক্ট আমার আগে শেষ হয়ে যাচ্ছে আরেকটা হয়তো এখনো বাকি। তো সেক্ষেত্রে আমার জন্য জিনিসটা হ্যান্ডেল করা টাফ হয়েছে। সো হয়তো অন্তর বা নাইফে সেটা করতে হয় না। আচ্ছা, আমি হচ্ছে একটু কমেন্টগুলো পড়ে ফেলি। দেখতে পাচ্ছি যে শেরিন, আয়েশা, তারপর হচ্ছে ওয়াজিউর, দিলরুবা, এরা সবাই হচ্ছে আমাদের 9-10 থেকে একাডেমিক স্টুডেন্ট ছিল। তারপর হচ্ছে ক্লাস 8 এর একজন ছিল আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো তোমরা হচ্ছে খুব ভালো রিলেট করতে পারবে আর কি, হ্যাঁ, যে আমরা এখন যে কথাগুলো বলবো। হ্যাঁ ভাই, হচ্ছে আমি যে যখন হচ্ছে উদ্ভাসে একাডেমিক ব্যাচে ছিলাম তখন আমাদের শিডিউল ক্লাসের কোনো ব্যাপার ছিল না, কারণ এখানে যেহেতু একসাথে সবগুলো সাবজেক্ট পড়ানো হতো, সো শিডিউল ক্লাসের কোনো ব্যাপার নাই। আর আমাদের ফ্রেন্ডরা যারা হচ্ছে টিচারের কাছে পড়ছিল তারা যে প্রবলেমটা ফেস করছে আমি যেটা দেখছি, যে মনে করেন যে হ্যাঁ ওদের হচ্ছে এমনিতে নর্মালি ক্লাস চলতেছে, বাট যখন হচ্ছে এক্সাম স্টার্ট হইতো ওদের হাফ ইয়ারলি বা ফাইনাল, তখন কিন্তু ওদের হচ্ছে কোচিংয়ে ক্লাস হতো না। সো তখন একটা যেহেতু গ্যাপ পড়ে যেত, ওই গ্যাপটা কিন্তু আমি ফেস করি নাই। যখন আমি উদ্ভাসে থাকতাম তখন হচ্ছে রেগুলারই প্রত্যেক দিনে হচ্ছে রুটিন ওয়াইজ ক্লাসগুলো চলতো, এক্সামগুলো চলতো, সো আমার প্রিপারেশন হচ্ছে ওকে থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি যখন আমার ফ্রেন্ডদের দেখতাম, হ্যাঁ, যে যারা হচ্ছে
সেপারেট সেপারেট জায়গায় এক একটা সাবজেক্টের জন্য পড়াশোনা করছে, তখন যে জিনিসটা হইতো যে সাপোজ একই দিনে হচ্ছে 3টা সাবজেক্টের ক্লাস পড়ে গেছে, যে একই দিনে হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হয়তো ফাইম খুব ভালো রিলেট করতে পারতেছে যে একই দিনে পড়ে গেছে, যে একদিনেই আমার কলেজ শেষ করে 3 জায়গায় দৌড়াতে হচ্ছে 3টা ক্লাস করার জন্য। আবার হয়তো এমন হয়েছে যে একই দিনে 3টা বা 2টা এক্সাম পড়ে গেছে, হ্যাঁ, যে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় 2-3টা এক্সাম একসাথে পড়ে গেছে। তো যখন তুমি একটা প্ল্যাটফর্ম থেকে বা এক জায়গা থেকে যখন তুমি পুরো সার্ভিসটা নিচ্ছ, তখন কিন্তু এই শিডিউল ক্লাসের কোনো ইস্যু নাই। তখন কিন্তু তোমার ডেইলি উদ্ভাসে একদিনে একটা সাবজেক্টেরই ক্লাস হচ্ছে, তোমার যখন এক্সাম হচ্ছে তখন তোমার ওই মেনটেন করে, তোমার যদি একটা পেপার সিকিউ এক্সাম হয়, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হয়, তখন সপ্তাহে তোমার একটাই হচ্ছে, একটা অধ্যায়ের উপরেই হচ্ছে, তোমার কিন্তু এক্সট্রা বার্ডেনটা নেওয়া লাগতেছে না, তোমার কোনো শিডিউল ক্লাস হচ্ছে না, তোমার উপর যে প্রেশারটা এটা কিন্তু ওয়েল মেনটেন্ড। সো এই জিনিসটা তোমরা যারা হচ্ছে উদ্ভাসী স্টুডেন্ট অলরেডি ছিল তারা খুব ভালো মতো ফিল করছো, আর যারা সামনে যুক্ত হচ্ছে তারা তো অবশ্যই ফিল করবা সামনে। হ্যাঁ, তো ধন্যবাদ ভাইদেরকে। আসলে আমরা আসলে মাইক্রোফোন আমার কাছে আছে, আচ্ছা সমস্যা নাই। তো মোটামুটি হচ্ছে তোমাদেরকে আসলে আবার মানে ধন্যবাদ জানাচ্ছি এটা আসলে শেয়ার করার জন্য। আসলে তোমরা দেখলা যে আমরা আসলে যারা যারা আমাদের এখানে ছিল, নাইব ভাই এবং অন্তর ভাই কিন্তু আমাদের একাডেমিক স্টুডেন্ট ছিল, ফাহিম ভাই কিন্তু ছিল না। তো নাইব ভাই আর অন্তর ভাই কিন্তু একাডেমিক স্টুডেন্ট হওয়ার কারণে যে যে ফ্যাসিলিটিসগুলো পাইছে তার অনেকগুলো জিনিসপত্র কিন্তু ফাহিম ভাই আসলে মিস করছে। তো দেখা গেছে যে ফাহিম ভাইয়ের একদিনে অনেকগুলো ক্লাস পড়ে গেছে, বা যদি পরীক্ষা থাকে একদিনে দেখা যাচ্ছে 2-3টা জায়গায় পরীক্ষা পড়ে গেছে, ঠিকমতো কিন্তু প্রিপারেশন নেওয়া পসিবল হচ্ছে না। কিন্তু অন্তর ভাই আর হচ্ছে আমাদের নাইব ভাই আমাদের একাডেমিক স্টুডেন্ট হওয়ার কারণে উদ্ভাসের যে গোছানো রুটিন আছে সেই রুটিন অনুসারে ক্লাস করার কারণে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হয়নি। তো এই যে আমরা প্রোগ্রামটা লঞ্চ করতেছি, এই যে প্রাইম ব্যাচটা আমরা লঞ্চ করতেছি, এই ব্যাচের মধ্যে আমাদের ফিজিক্স টিচার কারা থাকবে চলো আমরা একটু দেখে নিই। ফিজিক্স টিচার প্যানেলকে আমি একটু দেখে নিচ্ছি আবার। আমাদের ফিজিক্স টিচার প্যানেলে আছে হচ্ছে রাতুল ভাই, ফাহিম ভাই এবং আমাদের আলিফ ভাই। ভাইরা একটু তোমাদের সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সাথে প্রাইম ব্যাচে আমরা ফিজিক্স টিচার হিসেবে 3জন থাকছি। আমি আল আশিকুর রহমান আলিফ, আমি পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি ডিপার্টমেন্টে। ভাইয়া তো আমার পরিচয় তো আগেই দিয়ে ফেলেছি, আমি রাতুল, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করেছি। আমি মোহাম্মদ ফাহিম ফয়সাল, আপাতত বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে আছি, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। ঠিক আছে, তাহলে এখন আমি একটু ফাহিমকে আলিফকে বলবো যে ও হচ্ছে একটু আমাদের ফিজিক্সে কি কি চ্যাপ্টার আমরা পড়বো, তাতে কি কি লেকচার থাকবে সেটার একটা ডিস্ট্রিবিউশন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আলিফ। ধন্যবাদ ভাইয়া। তো তোমাদের জন্য এই প্রাইম ব্যাচে আমাদের ফিজিক্সের লেকচার ডিস্ট্রিবিউশনটা একটু বলি। একটা বিষয় এখানে একটু খেয়াল করে দেখো যে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা লেকচার নাম্বার কিন্তু ইকুয়াল রাখিনি। আমাদের টোটাল 64 হচ্ছে আমাদের লেকচার নাম্বার, কিন্তু এর মধ্যে খেয়াল করে দেখতে পাচ্ছ তোমরা যে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, এই দুটো চ্যাপ্টারে হচ্ছে সব থেকে বেশি সংখ্যক ক্লাস রাখা হয়েছে। এখন হয়তো তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে ভাইয়া এখানে ভেক্টর আসলে 12টা ক্লাস কেন রাখা হলো, আর এখানে ভৌত জগত ও পরিমাপে 2টা ক্লাস কেন রাখা হলো। তো এই বিষয়গুলো আসলে কিভাবে করা হয়েছে বা সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের বিগত বছরের এক্সপার্ট টিচার প্যানেলের যে অভিজ্ঞতা রয়েছে এবং তোমাদের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশনে তোমাদের কনসেপ্টের ডেপথটাকে একদম কমপ্লিটলি ফুলফিল করতে যতগুলো লেকচার দেওয়া দরকার ঠিক ততগুলো লেকচার তোমাদের জন্য রাখা হয়েছে। এখানে খেয়াল করে দেখো যে ভেক্টর হচ্ছে আমাদের 12টা লেকচার। তো তোমাদের একটু বলি সবগুলো লেকচারে আসলে কোন কোন কন্টেন্ট অথবা কোন কোন টপিক আছে সেগুলো বললে হয়তো তোমরা রিলেট করতে পারবা না, কারণ তোমরা মাত্র হচ্ছে কয়েকদিন আগে এসএসসি দিয়েছো। তো তোমাদের একটু ভেক্টর নিয়ে টুকটাক একটু কথাবার্তা বলবো। ভেক্টরের মধ্যে একদম ইনিশিয়ালি তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টরের পরিচয় শিখবে, ভেক্টর বিভাজন শিখবে, ভেক্টরে যেই আমরা যখন ভেক্টর বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখি ভেক্টর অপারেটর দেখবে, এর পাশাপাশি তোমরা আপেক্ষিক বেগ দেখবে, তোমরা নদী নৌকার বিভিন্ন প্রবলেম দেখবে। এখন এইখানে ভেক্টরের মধ্যে এমন কিছু টপিক থাকবে যে টপিকগুলো আসলে তোমাকে পরবর্তী চ্যাপ্টারের কনসেপ্টগুলো বুঝতে তোমাকে হেল্প করবে। ফর এক্সাম্পল আমরা যখন নিউটনিয়ান বলবিদ্যা দেখব, তুমি ধরো ভেক্টর কোনো রকম বাদ দিয়ে এসেছো, তো তোমার যদি ভেক্টরে কোনো রকম কনসেপ্টে দুর্বলতা থাকে তুমি দেখবে যে নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে 60 থেকে 70% টপিক আসলে তুমি বুঝতেই পারোনি। হ্যাঁ, বাকি যে 30% টপিক তুমি বুঝবা সেখানেও তোমার কিছুটা অসম্পূর্ণতা থেকে যাবে। এই কারণে এই যে ভেক্টর থেকে তুমি যখন আলোচনাটা শুরু করবা বা একদম খুব সুন্দরভাবে তোমার কনসেপ্টটাকে সুদৃঢ় করে নিবা, তখন দেখবা তোমার জন্য ফিজিক্স একদম খুব সুন্দর একটা সুইট ক্যান্ডি হয়ে গেছে তোমার কাছে। তো ফিজিক্সের ক্ষেত্রে এই 64 লেকচার দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ ফিজিক্স হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল একটা জিনিস, এটা একটা ফিল করার জিনিস। তো তুমি যত বেশি পড়বা তুমি দেখবা ফিজিক্সের আরও বেশি ভালোবাসায় তুমি আসলে নিজেকে জড়িয়ে নিচ্ছ। তো তোমাদের জন্য ভৌত জগত পরিমাপে 2টা লেকচার রাখা হয়েছে। এখানে আমরা দেখব যে স্ফেরোমিটার, স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ এবং মাত্রা এই সংক্রান্ত প্রবলেমগুলো দেখব। ভেক্টরের মধ্যে আমরা আগে বললাম কী কী টপিক আমরা দেখব। গতিবিদ্যার মধ্যে একটা বিশাল অংশ থাকবে হচ্ছে প্রাস। নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে
ঘর্ষণ, ভরবেগ, এছাড়া কৌণিক গতিবেগ সম্পর্কে, টর্ক সম্পর্কে অনেক আলোচনা আমরা আসলে দেখব। জড়তার ভ্রামক নামে একটা টপিক আছে, যে টপিকটা তোমরা হয়তো সামনে জানবে, এবং সেই টপিকটা আমাদের ভাইয়ারা ইনশাল্লাহ তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। জাস্ট একটা টপিকের নাম তোমার মনে রাখতে পারো। এছাড়া কাজ শক্তি ক্ষমতা তোমরা আগে 9-10-এ কিছুটা পড়ে এসেছো। মহাকর্ষীয় বিকর্ষের আইডিয়াটা তোমাদের কিছুটা আছে, ওই যে নিউটনের মাথার উপর আপেল পড়ছিল, এরপর আস্তে আস্তে যে স্টোরি লাইনটা সামনের দিকে আগাইছিল তোমরা টুকটাক কিন্তু এখানে জানো। আর পদার্থে গাঠনিক ধর্ম কম্পারেটিভলি তোমাদের কাছে কিছুটা নতুন লাগবে, তবে এর মধ্যে স্থিতিস্থাপকতার পার্টটা তোমরা কিন্তু 9-10-এ পড়ে এসেছিলে। এর পাশাপাশি পর্যাবৃত্তিক গতি এবং তরঙ্গের যে চ্যাপ্টার, এই সম্পর্কিত কিছু আলোচনা তোমাদের 9-10-এ ছিল, কিন্তু তোমাদের অন্তর্ভাই যেটা তোমাদের বলেছিল যে এসএসসির ভলিউম যদি আমার এতটুকু হয়, আমার এইচএসসির ভলিউম হবে হচ্ছে এত বড়। তো এইচএসসির এত বড় ভলিউম হওয়ার কারণে কোনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমাদের উদ্ভাসের যে এক্সপার্ট ফিজিক্স টিচার প্যানেল আছে তারা ইনশাল্লাহ তোমাদের এই ভয়কে জয় করতে হেল্প করবে। এছাড়া দেখো লাস্টে হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এখানে লেকচার রাখা হয়েছে 6টা। তো লেকচারগুলো এমনভাবে রাখা হয়েছে, টোটাল যে 64 লেকচার এমনভাবে রাখা হয়েছে যেন তোমরা একদম একাডেমিকের কনসেপ্টকে কমপ্লিটলি শেষ করতে পারো, এবং আলটিমেটলি এটার মাধ্যমে তোমরা যাতে অ্যাডমিশনে তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য তোমরা পৌঁছাতে পারো। তো তোমাদের সাথে দেখা হলো, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে যাতে তোমরা উদ্ভাসের সাথে থাকো, এবং উদ্ভাসের সাথে থেকে তোমাদের এই একাডেমিক যেই গোলটা বা তোমাদের যে অ্যাডমিশনের গোলটা সেটা যাতে ফুলফিল করতে পারো। আমি এখন ডেকে নিচ্ছি আমাদের উদ্ভাসের সার্ভিস সম্পর্কে বলার জন্য রাতুল ভাই এবং ফাহিমকে। থ্যাংক ইউ আলিফ। তো হচ্ছে আচ্ছা, তো উদ্ভাসের সার্ভিস সম্বন্ধে বলতে গেলে আসলে প্রথমেই মনে হয় সবচেয়ে বেশি নোন সার্ভিস যেটা আমাদের ক্লাস, সেটা সম্বন্ধে বলতে হয়। সো আমাদের ক্লাস যদি বলতে হয় তাহলে দেখো আসলে অনেকেরই মধ্যে একটা প্রশ্ন দেখছিলাম আমি এখানে, যে হচ্ছে অনলাইন ব্যাচে হবে নাকি অফলাইন ব্যাচে হবে। সো এইটা যে অনলাইন ব্যাচ তোমরা জানো, কিছুক্ষণ পরে অর্ঘভাবে কথা বলবেন। সো অনলাইনে ব্যাচে হলে আসলে সমস্যা না ভালো, সেটা যদি একটু কথাবার্তা বলি। দেখতেই পাচ্ছ এখানে দীপ্র ভাই খুব সুন্দর একটা কেমিস্ট্রি ক্লাস নিচ্ছে। সো এভাবেই কিন্তু স্মার্ট বোর্ডে নানা রং বেরঙের কালি দিয়ে এবং অনেক অনেক ছবি, অ্যানিমেশন, সিমুলেশন সব কিছু দিয়েই আমরা এই স্মার্ট বোর্ড লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। অনেকের মাথায় এই প্রশ্ন থাকে যে ভাই স্মার্ট বোর্ডে ক্লাস নিলে কি প্রশ্ন নিতে পারবেন? হ্যাঁ, আমাদের সামনে ডিভাইস থাকে, যে ডিভাইসে আমরা তোমাদের প্রশ্নগুলো দেখতে থাকি, এবং আমরা পোল ছাড়ি, ইয়েস নো কুইজ ছাড়ি, যাতে তোমাদের ইন্টারাকশনটা একদম সর্বোচ্চ সংখ্যক হয়। এখন এই অনলাইন ক্লাস চলছে মনে করো 2.5 ঘন্টা, কখনো কখনো আমরা একটু বাড়ায়ও দিই, 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যায়, এবং মাঝে মাঝে 4 ঘন্টা যাওয়ার রেকর্ড আছে। তো সেই ক্লাসগুলো যদি আমি টায়ার্ড হয়ে যাই বা আমি শেষ করতে না পারি, তখন কি আমি পরে দেখতে পারবো? রাতুল ভাই যদি একটু বলতেন। হ্যাঁ, লাইভ ক্লাস যদি কেউ মিস করে ফেলে, ধরো লাইভ ক্লাসের সময়টাতে তোমার অন্য কোনো কাজ ছিল বা অন্য কোথাও তুমি ব্যস্ত ছিল, কোনো কারণে, যে কোনো কারণে মিস করে ফেললে, সেক্ষেত্রে তোমার কিন্তু রেকর্ডেড ক্লাস দেখার একটা অপশন থাকতেছে। তুমি যে ক্লাসটা মিস করতেছো সেটা তুমি রেকর্ডেড হিসেবে তোমার পোর্টালের মধ্যে, তোমার একটা স্টুডেন্ট পোর্টাল থাকবে, সেখানে তুমি পেয়ে যাবে। কিন্তু এর মানে কিন্তু এখনই এটা ভেবে নিও না যে আচ্ছা তাহলে লাইভ করার কি দরকার, তাহলে আমি হচ্ছে রেকর্ডেডই করবো না, এটা করো না। কারণ তুমি যদি লাইভ করো তাহলে তোমার সাথে আমার ডিরেক্ট ইন্টারাকশন হবে, তুমি লাইভের মধ্যে আমাকে কোয়েশ্চেন করবো, আমি সেই কোয়েশ্চেনটা এখানেই রিপ্লাই দিয়ে তোমাকে বুঝাই দিতে পারবো। কিন্তু যখন তুমি রেকর্ডেড দেখতেছো তার একটা ছোট্ট অসুবিধা আছে, সেটা হচ্ছে লাইভ ইন্টারাকশনের সুযোগ তোমার থাকছে না। কিন্তু এটার উপরি আর একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে তুমি যদি রেকর্ডেড ক্লাস করতে গিয়ে কোথাও আটকে যাও, কোথাও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তুমি আমার সাথে হয়তো লাইভে ইন্টারাকশন করতে পারলা না, কিন্তু তুমি কিন্তু আমাদের কিউএনএ সার্ভিস যেটা 24/7 অন থাকে, সেখানে কিন্তু তোমার কোয়েশ্চেনকে তুমি সুন্দর করে পৌঁছায় দিতে পারো, তুমি কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। আচ্ছা, সেটা নিয়ে কথাবার্তা আমরা কিছুক্ষণ পরে আরেকবার দেখবো। আর তোমাদের এই স্মার্ট বোর্ড লাইভ ক্লাস আছে সর্বমোট 268টি, মাত্র একটু আগে তোমরা ফিজিক্স 64টি দেখেছো, মোট 268টি লাইভ ক্লাস আমরা এই কোর্সে রাখছি। আচ্ছা ভাই, লাইভ ক্লাস না হয় করলাম, কিন্তু আমাদের কলেজে যেই ক্লাসটা করাচ্ছে সেই চ্যাপ্টার যদি আমাকে এখন উদ্ভাস না পড়ায়, তাহলে সেই চ্যাপ্টার আমি কিভাবে পড়বো ভাই? এছাড়াও আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখন এই যে সামনে ঈদের বন্ধ, তাই না? ঈদের বন্ধের মধ্যে আমরা এখন কোর্সে যদি ভর্তি হয়ে যাই, 8 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু, তো তারপরে এই সময়টা আমরা যদি চাই যে একটুখানি এগিয়ে থাকবো, আমাদের অনেকের ইচ্ছা হবে যে আমরা একটু এগিয়ে থাকি, ঈদের বন্ধের মধ্যে একটু বাকিদের থেকে এগিয়ে যাই, সেই ক্ষেত্রে তোমার জন্য একটা অপশন থাকতেছে, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো তোমাকে আর্কাইভ আকারে দিয়ে দেওয়া হবে। তোমার পোর্টালে তুমি আর্কাইভ ক্লাস একটা আলাদা পোর্শন পাবা, সেখানে তুমি আগে যতগুলো ক্লাস হয়েছে এই কোর্সের, এই টাইপের কোর্সের, ধরো পায়োনিয়ার কোর্সের, সেটা তোমাকে কিন্তু আগেই প্রোভাইড করে দেওয়া হবে ফুলটা। সেক্ষেত্রে তুমি যদি চাও যে আচ্ছা আমি ভেক্টরের হচ্ছে P10 9-10 লেকচারটা একটু দেখে নিই, যেটা ক্লাসটা এখনও পর্যন্ত প্রাইম ব্যাচে হয়নি, তুমি চাইলে সেই ক্লাসটাও কিন্তু আগে গিয়ে, এদের ছুটিতে বলো, যে কোনো সময় গিয়ে বলো, কোর্স এনরোল করার পরে যে কোনো সময় তুমি কিন্তু সেটা দেখে নিতে পারবা। এটা হচ্ছে আর্কাইভ ক্লাস আমাদের। আর এরপরে ফাহিম, তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আচ্ছা আমি প্রিপারেশন নিলাম, আমি লাইভ ক্লাস করলাম, প্রয়োজনে রেকর্ডেড করলাম, এবং
আর্কাইভ করলাম, আর্কাইভ ক্লাস প্রয়োজনে দেখলাম, কিউএনএতে কোশ্চেন করলাম, সব ওকে, কিন্তু আমার পরীক্ষার সামনে এখন আমার প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশন নেওয়ার জন্য আমার একটা গুছানো পুরো চ্যাপ্টারের উপর একটা কিছু দরকার না, সেক্ষেত্রে আমার কি করা উচিত? অবশ্যই এই প্রবলেম আমরাই সলভ করে দিয়েছি। সেইটার সলিউশন হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাস, এবং এইটা তোমাদের পোর্টালে যেমন আছে, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। অর্থাৎ ওয়ান শট ক্লাস আমরা সবার জন্যই উন্মুক্ত রেখেছি। ওয়ান শট ক্লাসে হয় কি, ওয়ান শট সিকিউ ক্লাসে আমরা একটা চ্যাপ্টারের সম্পূর্ণ রকমের সিকিউ, অর্থাৎ সে একটা চ্যাপ্টারে 12 টাইপের প্রবলেম আসা পসিবল, সকল রকমের প্রবলেম গুছিয়ে আমরা ওয়ান শট সিকিউতে এক শটে সকল সিকিউ শেষ করছি ওই চ্যাপ্টারের। ঠিক তেমনই ওয়ান শট এমসিকিউতে আমরা ওই চ্যাপ্টারের সকল প্রকারের এমসিকিউ উইথ ডিটেল শেষ করছি, এবং যতটুকু প্রয়োজন অতটুকুই থিওরি আলোচনা করছি। সো দেখা যাবে একটা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাসে তোমার ওই পুরো চ্যাপ্টারের সিকিউ একদম কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে রিভিশনের জন্য আমরা ওয়ান শট ক্লাসটা ইউজ করতে পারি। হ্যাঁ, এই ওয়ান শটের সাথে ওয়ান শট ভিডিও দেখার সাথে সাথে কেউ নোটই পেয়ে যাচ্ছে, নাকি নোট অবশ্যই পাচ্ছে, ক্লাস নোট পিডিএফ আকারে স্লাইডগুলো কিন্তু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। সো রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাসের ব্যাপারগুলো। তো ঠিক আছে, হ্যাঁ, আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের কেমিস্ট্রি টিমকে তাদের পরিচয় এবং সামনে কথাবার্তা বলার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তৌকির আহমেদ। আমি পড়াশোনা করছি বুয়েট থেকে, কলেজ ছিল নটরডেম কলেজ। সো আমি হচ্ছে তোমাদের সাথে থাকবো অ্যাজ এ কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আমার সাথে থাকবে হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে, এবং তোমাদের সাথে আমিও আছি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, সো আমরা একদম শুরুতেই তোমাদের সাথে যে জিনিসটা একটু বলতে যাচ্ছি, ভাইয়ারা অলরেডি অনেকগুলাই কথাবার্তা বলে ফেলছে। সো এইখানে আমার কিছু সে আছে অ্যাজ এ কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। নর্মালি ফিজিক্স বা ম্যাথের সাথে তুমি যদি কম্প্যারিজন করো কেমিস্ট্রিকে, এটা একটু ডিফারেন্ট। কারণ কি, ফিজিক্সে তুমি ফার্স্ট ইয়ারে যখন যাবা 10টা চ্যাপ্টার পাবা, ম্যাথেও এরকম 10টা চ্যাপ্টার পাবা। বাট তুমি যখন কেমিস্ট্রিতে আসবা, তুমি দেখবা 10টা চ্যাপ্টার পাবা না, সেক্ষেত্রে তুমি চ্যাপ্টার পাবা 5টা। তাহলে এখন তুমি বলবা, তাইলে কি ভাই আমার কেমিস্ট্রি সিলেবাসটা অনেক ছোট, মানে আমি অনেক অল্প পরে কেমিস্ট্রিতে বস হয়ে যাব? ব্যাপারটা এমন না। তোমাকে কেমিস্ট্রির মধ্যে আমার মাঝে মাঝে মনে হয় যে অন্যান্য সাবজেক্টের তুলনায় এখানে আরও বেশি পরিশ্রম করতে হয়। সো এখানে আমি যদি চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো দেখতে চাই, ফার্স্ট পেপারে আছে হচ্ছে তোমার ল্যাবরেটরিতে তুমি যে সেগমেন্টগুলো দেখবা সেগুলোকে কিভাবে তুমি প্রপারলি বা সেফলি ইউজ করতে পারবা, সেটার জন্য কি কি লিমিটেশনস থাকতেছে সেই জিনিসগুলো। সেকেন্ড চ্যাপ্টারে গুণগত রসায়নে তুমি পুরা জিনিসের মধ্যে, আসলে এভাবে বলা উচিত, কেমিস্ট্রি প্রতিটা চ্যাপ্টার এক একটা বাইবেলের মতো। তুমি এতদিন ধরে যা যা পড়তেছিলা 9-10-এ, হয়তোবা দেখা যাবে 3টা চ্যাপ্টার মিলে 9-10-এর এক কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার, মানে 9-10-এর অনেকগুলা কনসেপ্টকে তুমি ইউটিলাইজ করে একটা ম্যাথ করতে পারবা সর্বোচ্চ কেমিস্ট্রির একটা টাইপের। তার মানে কেমিস্ট্রির জিনিসগুলো কিন্তু অনেক ডিপে তোমাকে যায় বুঝতে হবে। এবং এইটার জন্য কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমাদের কেমিস্ট্রি টিমের মধ্যে যারা যারা আছে তারা অনেক এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগায় তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব জিনিস তুমি ক্লিয়ার করে যাইতে পারবা। সো আমি একটা ছোট্ট পয়েন্ট বলি, এখানে ভাইয়ারা অনেক কথাই বলে ফেলছে, সবগুলা ক্লাস দেখবা ম্যাক্সিমাম 12-14 ম্যাক্সিমাম, কিন্তু কেমিস্ট্রিতে তোমরা দেখতেছো কিনা জানি না, এই জায়গায় এখানে কেমিস্ট্রিতে ক্লাস হচ্ছে 18টা। তার মানে এই চ্যাপ্টারের ভলিউমটা নিয়ে জাস্ট একটু চিন্তা করো যে 18টা লেকচার দেওয়া হবে, তার মানে এখানে এত এত কনসেপ্ট থাকবে, সেটা যদি তুমি প্রপারলি গুছানোভাবে শেষ করতে না পারো, তারপর আবার কেমিস্ট্রিতে একটু একটু ঝামেলাও থাকে আমাদের, মানে কেমিস্ট্রি সম্পর্কে আমাদের মাথায় আসে যে কেমিস্ট্রি মানেই হচ্ছে এক্সেপশন, তারপর এত রুলস, এত নিয়ম কানুন। সো আমরা যেটা করব, তোমাদেরকে এই লেকচারগুলো এত সুন্দর করে গোছানো আছে, প্রত্যেকটাকে গুছায় গুছায় দিয়ে নিয়ম কানুনের ভিতরে যারা আছে কিংবা নিয়ম কানুনের বাইরে যাদেরকে আছে তাদেরকে বোঝার জন্য কি কি লাগবে সব ডিটেলস, ইনস অ্যান্ড আউটস তোমাকে বুঝায় দেওয়া হবে। সুবিধা কি হবে, তোমার বোর্ড পরীক্ষার আগে অন্যান্য যারা থাকবে, যারা এইভাবে গুছানো পড়াশোনা করবে না, মানে এলোমেলো পড়াশোনা করবে, তাদের থেকে কিন্তু তুমি বেশ আগে থাকবা। আর ইন্টারমিডিয়েট সবচেয়ে বড় প্রবলেম যেটা, আমি যখন পড়াশোনা করতাম, যারা পড়াশোনা আমার সাথেই করতো, গোছানো যারা পড়তো না তারা কিন্তু বেশ হতাশ থাকতো। দেখা গেছে যখন ফার্স্ট ইয়ার টার্ম ফাইনাল হচ্ছে, তারা মানে হতাশায় মরে যাচ্ছে, কারণ তাদের গোছানো পড়াশোনা নাই, 1-2টা টপিক পারে, 1-2টা টপিক পারে না। কেমিস্ট্রির মধ্যে কিন্তু এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ভাবো যে আমি ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 2টা পড়ি নাই, চ্যাপ্টার 3 পড়ে একদম বস হয়ে যাব, চ্যাপ্টার 4 না পড়ে সেকেন্ড ইয়ারে চলে যাব, ব্যাপারটা কিন্তু ভুল। তোমাকে এখানে রেগুলারিটি মেনটেন করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, তুমি একদিনের পড়া যদি মিস দাও ভাইয়া, এই জায়গায় তুমি পরের দিনে যখন পড়াশোনা করতে আসবা তখন কিন্তু বেশ একটা প্রবলেমে পড়বা, কারণ পরের দিনের পড়াশোনাটা আগের দিনের পড়াশোনার সাথে কানেক্টেড থাকবে। সো তোমাকে এখানে খুব প্রপারলি মেনটেন করে যেতে হবে। ভাইয়ারা যেটা বললো, তুমি যদি লাইভ ক্লাস দেখে থাকো, লাইভ ক্লাসের সাথে জড়িয়ে থাকো, রেগুলারিটি মেনটেন করো, মিস হয়ে গেলে সেখানে আবার রেকর্ডেড ক্লাসটা দেখে নাও, সেক্ষেত্রে তুমি কিন্তু এটা বেশ ভালো রেজাল্ট করতে পারবা।
সো পরের যে ব্যাপারগুলো আছে এখানেও দেখো আমার হিউজ অ্যামাউন্ট অফ ক্লাস কিন্তু থাকতেছে, এইখানেও হিউজ অ্যামাউন্ট অফ ক্লাস থাকতেছে। এখন তোমার মাথায় প্রশ্ন, ভাই এত ক্লাস করে আমার কি সব কিছু কভার হবে বা আমি কি এত কিছু মনে রাখতে পারবো? এটার জন্য কিন্তু তোমাকে সর্বোচ্চ সংখ্যক প্র্যাকটিসও করানো হবে। ব্যাপারটা এমন না শুধু খালি আমি তোমাকে কনসেপ্ট পড়াচ্ছি, আমরা যখন কনসেপ্ট পড়াবো সেটার সাথে সাথে ওইটার রিলেভেন্ট কি কি ম্যাথ বোর্ড পরীক্ষায় আসে, সেটা রিলেভেন্ট কি কি বোর্ড পরীক্ষার সাথে সাথে অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসে, সেগুলোও কিন্তু আমি তোমাকে কনসেপচুয়ালি আমরা সবাই দেখায় দিব। তাতে যেটা হবে, তোমার বোর্ড পরীক্ষার কনসেপ্ট তো ক্লিয়ার হবেই, সেই সাথে অ্যাডমিশনও তুমি অনেক আগায় থাকতে পারবা। অ্যান্ড সবাই কিন্তু বলতেছে, তুমি যারা যারা পড়াশোনা করছে এতদিন ধরে, ইন্টারে যারা পড়ছে, তুমি তোমার বড় ভাই বা আপু তাদের সাথে যদি কথাবার্তা বলো, সবাই দেখবে একটা কথাই বলবে যে পড়াশোনা যখন করবো আমার টার্গেট হবে কিন্তু এইচএসসি না, এইচএসসিতে ভালো রেজাল্টের পাশাপাশি অ্যাডমিশনটাও ভালো করতে হবে। সো এই যে তুমি পড়াশোনা করতেছো, তুমি নিজেকে যাচাই করবা কিভাবে? এই যাচাইয়ের জন্য কিন্তু তোমার প্রচুর পরিমাণ কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা সম্পর্কে বলার জন্য আমি আমাদের সাথে কেমিস্ট্রি দুজন ইনস্ট্রাক্টর আছে, তুষার এবং সামিরকে একটু ডেকে নিচ্ছি। ধন্যবাদ ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এক্সাম সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। আমি তুষার আছি এবং আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে, এবং আমাদের সাথে আরও আছে। ওকে, আমার পরিচয় তোমরা একটু আগে পেয়েছো। তো আমি তোমাদের আগে একটু পরীক্ষা সম্বন্ধে বলে নিই। তো দেখো, একটু আগে তোমাদেরকে বলেছি যে এই যে আমাদের এইচএসসিতে এত সিলেবাস অ্যান্ড এত অ্যাসেসমেন্টের মধ্যে তুমি কিভাবে নিজেকে পড়ার মধ্যে গুছিয়ে রাখবা। তো দেখো, তোমাদের প্রত্যেকটা লেকচারের শেষে কিন্তু তোমাদের জন্য আমরা রাখতেছি ডেইলি এমসিকিউ এক্সাম। তো এই ডেইলি এমসিকিউ এক্সামটা তোমার প্রত্যেক দিনের লেকচার পড়তে তোমাকে সাহায্য করবে এবং একদিক থেকে মোটিভেট করবে। যেমন আমি যদি তোমাকে বলি, দেখো আগের দিন তুমি যে লেকচারটা পড়ছো, সে ফর এক্সাম্পল আজকে তোমার ফিজিক্স ক্লাস হলো অ্যান্ড কালকে তুমি ম্যাথ ক্লাস করবে। এই যে আজকে তুমি ফিজিক্স ক্লাসটা করলে, এর উপর কিন্তু তোমার পরের দিন একটা পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা তোমাকে আজকের পড়াটা পড়ে যাওয়ার জন্য একটু অনুপ্রাণিত করবে। এবং আমি যদি বলি, এই যে পরীক্ষা, এই পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমার মেসেজের মাধ্যমে তুমি পেয়ে যাবে। সো আবার এর ভিত্তিতে কিন্তু একটা আলাদা আমাদের ব্রাঞ্চ ওয়াইজ এবং সেন্ট্রাল একটা র্যাঙ্কিংও হয়। সো এই সব কিছু মিলিয়ে কিন্তু তোমার পড়াটা গোছানোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভালোই ইফেক্ট ফেলবে। এবং এখন তোমরা বলতে পারো যে ভাই এমসিকিউটা তো বুঝলাম, আমরা ডেইলি পড়াটা ডেইলি পড়ে ফেললাম। যেমন এই যে আমাদের কেমিস্ট্রিতে আমরা যদি গুণগত রসায়ন ধরি, সেখানে 18টা লেকচার, এই যে 18টা লেকচারের জন্য 18টা আমি এমসিকিউ দিলাম। সিকিউর ক্ষেত্রে কি হবে? সিকিউটা হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার যখন শেষ হবে তখন তোমরা অধ্যায় শেষে সিকিউ এক্সাম পাবা। সে ফর এক্সাম্পল তোমার 18টা লেকচার হয়ে গেল আমার গুণগত রসায়নের, এরপর তুমি গুণগত রসায়নের উপর একটা সিকিউ এক্সাম পাবা। তো এরপর আসতেছে আমাদের প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম। তুষার, তুমি যদি এটা সম্বন্ধে কিছু বলতে। আচ্ছা, ধন্যবাদ সামির। ধরো একটা অধ্যায় তোমার শেষ এবং এই অধ্যায়টা তুমি ডেইলি এক্সাম রেগুলার দিচ্ছ, প্রত্যেকটা টপিক শেষে ভাইয়েরা ক্লাস করাচ্ছেন এবং ওই টপিকে তোমার একটা ভালো দখল চলে আসছে, হ্যাঁ, ডেইলি এক্সাম দিতে দিতে। অ্যান্ড রিটেন এক্সামও তোমরা দিচ্ছ, বোর্ড স্ট্যান্ডার্ড তোমার একটা ক্যালিবার চলে আসছে। এখন অ্যাডমিশনের জন্য কিন্তু আমরা চাই যাতে তুমি তোমার বেস্টটা দিতে পারো এবং আগে থেকেই প্রিপেয়ার করতে পারো নিজেকে। এই জন্যই আসলে প্রি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি পরীক্ষাগুলো যেইভাবে হইতো বা প্রশ্নগুলো যে স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়, আমরা ঠিক সেই স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো দিয়েই তোমার ওই চ্যাপ্টার শেষে প্রি অ্যাডমিশন ক্লাসগুলো প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সামগুলো নিব। এখন এটা দিলে তোমার উপকারটা কি? উপকারটা হচ্ছে যে যেই চ্যাপ্টারটা তোমার বোর্ডের জন্য শেষ, সেই একই চ্যাপ্টারটা তুমি অ্যাডমিশনের জন্য তোমার পজিশন কীরকম সেই জিনিসটা জেনে নিতে পারবা। তো এই ছিল আমাদের এক্সাম নিয়ে মোটামুটি এটা ছিল আমাদের অ্যাডমিশন এক্সাম নিয়ে। তো তোমরা, আমি যদি একটু বলি যে তোমাদের অনেকে কিন্তু ইচ্ছা থাকে যে আমি হয়তো এইচএসসির পর আমি ভার্সিটিতে পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি মেডিকেলে পড়বো। তো তোমরা যে ফিল্ডে পড়তে চাও বা যার যেটা ইচ্ছা সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রি অ্যাডমিশন পরীক্ষাটা ফিক্স করতে পারবা। তো এরপর আমাদের পেপার ফাইনাল এক্সাম, এটা নিয়ে যদি তুষার কিছু বলতাম। পেপার ফাইনাল এক্সাম ওই যে একই, যে অধ্যায় শেষে যেমন অধ্যায় ভিত্তিক পরীক্ষা আছে, সেটাও তুমি বোর্ড স্ট্যান্ডার্ড দিচ্ছ। পেপার ধরো ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা ক্লাসগুলো শেষ, হ্যাঁ, এবং কেমিস্ট্রি ক্লাসগুলো শেষ। তো যদি একটা বই বা একটা পেপার আমার টোটালি শেষ হয়ে যায়, তখন একই স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা পেপার ফাইনাল এক্সামটাও নিয়ে নিব। তাহলে কি হবে, এই যে 100 মার্কসের মধ্যে ধরো এতক্ষণ তুমি পরীক্ষা দিছো একটা অধ্যায় তো শেষ করা খুবই সহজ এবং সেখান থেকে পরীক্ষা দেওয়াটাও ইজি। অ্যান্ড একটা অধ্যায় শেষ করা যে কথা, বইটা শেষ করা কিন্তু তার চেয়ে একটু ডিফিকাল্ট বা একটু ডিফারেন্ট। সো বইটা শেষ বা পেপারটা শেষ করেও তুমি পেপার ফাইনাল এক্সাম দিলেও কিন্তু ওই যে বোর্ড স্ট্যান্ডার্ড যে এক্সামটা সেটা তুমি দিতে পারতেছো। আর এই এক্সামটা কিন্তু আমি যদি তুষারের সাথে অ্যাড করি, এটা কিন্তু তোমার একদম বোর্ডের মতো। তোমার বোর্ডে যেমন দেখো 2.5 ঘন্টায় তোমার একটা পরীক্ষা হয় এই সিকিউর উপরে, ওভাবেই কিন্তু একদম ডিজাইন করা। তুমি একটা স্যাম্পল দেখতে পাচ্ছ যে তোমার 8টা সিকিউ থাকবে, তুমি 8টা থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার করবে 2.5 ঘন্টার মধ্যে। মানে তোমার বোর্ডের জন্য আমরা কিন্তু তোমাদের একটা প্রিপারেশন রেডি করে দিচ্ছি।
তো ধন্যবাদ সবাইকে। এবার আচ্ছা, আমরা এখন একটু ম্যাথ টিমকে ডেকে নিতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আবারও ওয়েলকাম সবাইকে। তো আমার পরিচয় একবার দিয়ে ফেলছি, আমি মিতুর রহমান অন্তর, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে যন্ত্রকৌশল বিভাগে। আর এরপর আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে নাইফ। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রিপল ডিপার্টমেন্টে পড়ছি, আর আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে আহমেদ মাশফিকুর রহমান, আর আমি হচ্ছে বর্তমানে বুয়েটে আছি, ইলেকট্রিক্যালে পড়াশোনা করছি। আচ্ছা, তো আমরা তিনজন থাকবো তোমাদের ম্যাথ নিয়ে। হ্যাঁ, ম্যাথ যে ভয়ের নাম, সেই ম্যাথ কি আসলেই ভয় নাকি সেটা জয় করা সম্ভব, সেই সব কিছু আমরা দেখবো আমাদের ক্লাসগুলোর মাধ্যমে। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে আমাদের ম্যাথে কয়টা লেকচার থাকবে। ম্যাথের সিলেবাস নর্মালি হচ্ছে একটু বড় হয়, ম্যাথের হচ্ছে আমাদের সিলেবাস একটু বড় হয়, ক্লাস একটু বড় হয়, এগুলো সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে আমরা দেখে নেই যে কোন অধ্যায়ের জন্য আমরা কতটুকু করে সময় পাবো। তো এই জিনিসটা হচ্ছে মাসিক ভাই তোমাদেরকে একটু ডিসক্রাইব করে দিবেন। আচ্ছা, তো তোমরা তো হচ্ছে এখানে অনেকগুলো চ্যাপ্টার দেখতে পাচ্ছ, 10টার মতো চ্যাপ্টার আছে আমার এখানে। তো সবাই ধর হচ্ছে আমরা এই চ্যাপ্টারগুলো সবগুলো জানি না, তো সমস্যা নেই, হয়তো আমরা অনেকে শুনছি চ্যাপ্টারগুলোর নাম, হয়তো আমরা অনেকে শুনি নাই। তো এখানে হচ্ছে তোমার দেখো সব চ্যাপ্টারে কিন্তু আমার এক রকমের ক্লাস দেওয়া নেই, কোনো কোনো জায়গায় হচ্ছে ক্লাস অনেক বেশি দেয়া আছে, কোথাও কোথাও হচ্ছে আবার ক্লাস একটু কম দেয়া আছে। তো এরকম করার কারণ কি? আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ইন্টারের মধ্যে তুমি দেখবা ম্যাথের ক্ষেত্রে সব চ্যাপ্টারের লেন্থ আসলে সেম হয় না, কিছু চ্যাপ্টার অনেক বেশি বড় হয়, কিছু চ্যাপ্টার অনেক বেশি ছোট হয়। তো তোমাদের জন্য ওইভাবেই আসলে বিবেচনা করে ক্লাস সংখ্যা দেওয়া হয়েছে, যে চ্যাপ্টার বড় সেখানে বেশি ক্লাস রাখা হয়েছে, যেমন এই সরল রেখা 14টা ক্লাস রাখা হয়েছে, আর যে চ্যাপ্টার হচ্ছে আমার ছোট সেখানে হচ্ছে দেখো তোমার কিন্তু খুব কম লেকচার রাখা হয়েছে, লাইক হচ্ছে এই ম্যাট্রিক্স আর নির্ণায়ক, এখানে আমার কাছে জাস্ট 6টা লেকচার রাখা হয়েছে। সো ওভারঅল কিন্তু হচ্ছে তোমাদের কথা চিন্তা করেই যেখানে যেরকম দরকার সেখানে সেরকমভাবেই লেকচার সংখ্যা রাখা হয়েছে। তোমরা যদি এটা ফলো করো তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক কভার হয়ে যাবে। ওকে, সো এখন হচ্ছে আচ্ছা, তো আমি তো হচ্ছে তোমাদের বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছিলাম এতক্ষণ, সেগুলো হচ্ছে আমি একটু এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম উত্তর দেওয়ার। একটা খুব কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা তো এখনো বই কিনি নাই, হ্যাঁ এখনো তো কলেজে আমাদের ভর্তি শুরু হয় নাই, বা কলেজে হচ্ছে আমরা এখনো বুক লিস্ট পাই নাই, তাহলে হচ্ছে আমরা যেহেতু এখনো বই কিনি নাই তাহলে আমরা আমাদের পড়াশোনা কন্টিনিউ করবো কিভাবে? তো ওইটারই সলিউশন আমরা এখন দেখবো, যে তোমরা কিন্তু আমাদের কোর্সের কম্বো ব্যাচে ভর্তি হলেই পাচ্ছ প্যারালাল টেক্সট। আমি আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছিলাম, সেটা হলো যে প্যারালাল টেক্সট পড়লে অন্য কোনো বই পড়তে হয় কিনা। প্রথম কথা হচ্ছে প্যারালাল টেক্সট তুমি যখন পড়বা, তুমি যারা যারা প্যারালাল টেক্সট দেখছো তাদের অলরেডি আইডিয়া আছে। আমি একটু দেখাই তোমাদের, ফিজিক্যাল কপি তোমরা শুরুতে একটু দেখেছিলা, তো আমি একটু হচ্ছে তোমাদেরকে একটা কপি দেখাই। যেমন এখানে হচ্ছে কেমিস্ট্রি একটা, তোমরা দুটো ধরো, এখানে হচ্ছে প্রাণী বিজ্ঞান জুলজির একটা হচ্ছে বই, এখানে হচ্ছে ফিজিক্সের একটা বই, তারপর হচ্ছে এখানে বোটানি, আর এই যে হচ্ছে আমাদের ম্যাথের একটা করে বই। তো আচ্ছা, আমি স্লাইডটা একটু ঠিক করে দিই, এক সেকেন্ড। হ্যাঁ, তো এই যে তোমরা বই মোটামুটি দেখতে পাচ্ছ, তো এই প্যারালাল টেক্সটগুলো তোমরা যদি হচ্ছে ফলো করো তাহলে তোমাদের আর কোনো কিছু কি দরকার আছে কিনা এটা তোমরা একবার প্যারালাল টেক্সট পড়লেই বুঝতে পারবে, তোমাদের মোটামুটি অলমোস্ট সব কিছুই কভার হয়ে যাবে। এখন কথা হলো ভাই তাহলে আমরা কি আর কোনো বই ফলো করবো না? এটার অ্যান্সার হলো যে তোমাদের কলেজ থেকে তোমাদেরকে একটা বই যেটা সাজেস্ট করা হবে, তোমরা কেবলমাত্র সেটাই যদি সাথে রাখো আর প্যারালাল টেক্সট ফলো করো, তাহলে তোমাদের প্রিপারেশন 100% হয়ে যাবে। কলেজ থেকে যে বই সাজেস্ট করবে সেটা তোমাদের রাখতেই হবে। সো তোমরা ওই একটা বই রাখবা। সাপোজ আমি যদি ম্যাথের কথা বলি, তোমার ম্যাথে তোমার যদি কলেজ থেকে প্রিফার করে যে কেতাবুদ্দিন স্যারের বই ফলো করতে হবে বা এসি আহমেদ, তুমি ওটার সাথে রাখলা এবং তুমি প্যারালাল টেক্সট পড়লা। এখন তুমি প্যারালাল টেক্সট পড়ার পরে দেখবে যে তোমাকে কলেজে যে বইটা দেওয়া আছে তোমার অলমোস্ট ওটা পুরোটাই কভার হয়ে গেছে। তুমি জাস্ট একটু একবার চোখ বুলাই নিবে যে কোনো কিছু বাকি রয়ে গেল কিনা, যদি থাকে সেটা করে ফেলবে। এই হচ্ছে মোটামুটি কথা। তাহলে নাইফ একটা ডেমো দেখানো যায় নাকি? আচ্ছা, এর আগে আমি একটা কথা বলি নেই ভাইয়া, তোমরা এসএসসি তে কি দেখছো যে তোমাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সবগুলো তোমাদের কি এনসিটিভি একটা বই ছিল না? আমরা একটা বই সবাই হচ্ছে কমন বই ফলো করতাম, বাট আমাদের ইন্টার কেসে কিন্তু কেসটা ডিফারেন্ট হয়ে যায়, যে আমাদের এক একটা সাবজেক্টে বিভিন্ন রাইটারের বই থাকে, আমাদের বিভিন্ন কলেজ বিভিন্ন রাইটারের বই সাজেস্ট করে থাকেন, ঠিক আছে? সো দেখবা যে হচ্ছে একটা রাইটারের যে বই আছে সেখানে কিছু জিনিস ভালো করে দেওয়া, আর একটা রাইটারের বই হচ্ছে অন্য একটা টপিক ভালো করে দেওয়া। সো প্যারালাল টেক্সটের যে অবজেক্টিভটা সেটা হচ্ছে তোমাদের এখানে সব চ্যাপ্টারেরই যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে সেগুলো এক্সপ্লেনেশন সহ আমাদের হচ্ছে যেগুলো বোর্ডে আসছে কোশ্চেনগুলো প্লাস অ্যাডমিশন টেস্টে সব সুন্দরভাবে গোছানো আছে। সো আমরা এখন একটা ডেমোটা দেখে ফেলি, রাইট? ঠিক আছে? তো একটা খুব কমন ইয়া থাকে ম্যাথের ক্ষেত্রে স্পেশালি, হ্যাঁ, যে একটা কমন ট্রেন্ড আছে এই কথাগুলা, যে তোমার অ্যাডমিশনের জন্য হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই ভালো, বোর্ডের জন্য এসি আহমেদ স্যারের বই ভালো, থিওরির জন্য রূপন্তী স্যারের বই ভালো। এখন আমাদের একটা কম্বিনেশন দরকার। তো আজকে আমরা একটা কম্বিনেশন দেখি যে আমরা হচ্ছে এটা কম্বিনেশন কিভাবে পাবো। তো তোমাদেরকে আমি ম্যাথের একটা হচ্ছে আমাদের ডেমো দেখাই, হ্যাঁ, আমাদের ম্যাথের একটা বইয়ের ডেমো দেখাই। যে তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি এখানে আমাদের ম্যাথের অধ্যায় 3 সরল রেখা একটা একটু তোমাদের দেখাচ্ছি।
আমাদের প্যারালাল টেক্সট শুরুই করা হয়েছে সবসময় প্রতিটা অধ্যায় একটা গল্প দিয়ে, যেন ওই অধ্যায়ের উপর ওই টপিকের উপর তোমার একটা ইন্টারেস্ট গ্রো করে। কারণ যখন তোমাদের হচ্ছে ইন্টারেস্ট থাকবে, আমি জুম করে দেখাই, যখন তোমাদের ওই টপিকটার উপর ইন্টারেস্ট থাকবে তখন কিন্তু তুমি ওইটা আরো মনোযোগ দিয়ে বেশি পড়বা, তোমার কিন্তু ওখান থেকে মনোযোগ কেটে যাবে না। তো এই যে দেখো, তুমি যখন একটা অধ্যায় শুরু করছো, একটা গল্প দিয়ে শুরু করছো, আচ্ছা তোমার ইন্টারেস্ট বিল্ড আপ হইলো, এরপরে তোমার যতটুকু থিওরি দরকার সবকিছু কিন্তু সুন্দর করে গুছায় তোমাদের এখানে উপস্থাপন করা আছে। যত রকম গল্প দরকার, গল্প দিয়ে, ছবি দিয়ে, গ্রাফ দিয়ে, হ্যাঁ, সব কিন্তু এখানে সুন্দর করে তোমাদের জন্য প্রেজেন্ট করা। তোমাদের যেগুলো যেগুলো ইনফরমেশন তোমাদের জন্য মনে রাখা গুরুত্বপূর্ণ, সুন্দর এখানে বক্স আকারে দেওয়া আছে যে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমি হচ্ছে আরেকটু সামনে যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ছক তোমরা দেখবা, জেনে রাখো বক্স দেখবা। আমি যদি আরো সামনে যাই, তোমরা এক পর্যায়ে দেখবা যে এখানে আমাদের বিভিন্ন রকম সতর্কতা বক্স থাকে। যে সতর্কতা বক্সগুলো কি, যে আমরা এতদিনের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমরা যে দেখছি যে তোমরা যেই জায়গাগুলোতে মূলত ভুল করে থাকো, হ্যাঁ, আমরা হচ্ছে তোমাকে সেই জায়গাগুলো আমরা হচ্ছে ওই সতর্কতা বক্সের মধ্যে ধরাই দিই, যেন এই ভুলগুলো তোমরা এক্সামে না করে থাকো। আচ্ছা, আমি একটু সামনে যাই, তারপরে তোমরা দেখবা যে অনেকগুলো আমাদের থিওরির পর আবার কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। তাহলে এই উদাহরণ প্র্যাকটিস করা হইলো, ধরো আমি একটু সামনে যাই, এই যে বেশি সামনে চলে গেছি। আচ্ছা, একটু দাঁড়াও, আবার একটু উপরে যাই। আচ্ছা, এখানে তোমরা দেখতে পারতেছো যে তোমাদের হচ্ছে এই টপিকটা, মানে এই টাইপের পরে তোমাদের এই টাইপে কি কি ফর্মুলাগুলো আমাদের বেশি করে লাগে তোমাদের দেখছো এখানে কিন্তু একটা টেবিল করে দেওয়া আছে। সো তোমরা পরীক্ষার আগে, পরীক্ষায় যাওয়ার আগের মুহূর্তে তোমাদের রিভিশনের জন্য তোমরা জাস্ট এই চার্টটা দেখে নিলেও তোমাদের একটা ফর্মুলা ব্যাপারে আইডিয়া হবে যে আমাদের কোন কোন ফর্মুলাগুলো দেখে যাওয়া লাগবে। ওকে, যে সতর্কতা বক্সের কথা বলছিলাম এগুলো দেখতেই পাচ্ছ। আর দেখো, উদাহরণের পরেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে কিছু প্রশ্ন সমাহার, এখানে আমাদের কি কি আছে, টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন, যেখানে হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশনের প্রশ্ন আছে। তো নাইফকে যেটু জিজ্ঞেস করি যে নাইফ, আমাদের একটা টপিক শেষে ওটার বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশনের প্রশ্ন সলভ করা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা হ্যাঁ, তোমাদের অন্তর ভাই যেটা বললো যে আমাদের একটা টাইপ কভার করার পরে এখানে হচ্ছে ওই টপিক রিলেটেড তোমাদের হচ্ছে বোর্ডে কিছু কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, তোমরা দেখবা ভাইয়া যে একটা টপিক পড়ার পরে তোমাদের ওই টপিকের উপর একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে না। সো তোমরা তখন দেখবা যে আচ্ছা ঠিক আছে, আমি একটা টপিক পড়লাম, এখন দেখি তো আমি একটু প্র্যাকটিস করে দেখি পারি নাকি। সো তোমাদের এক একটা টপিক শেষ করার পরে ওই টপিকের আন্ডারে আমাদের যেসব এমসিকিউগুলো আমাদের বোর্ডে অ্যাডমিশন টেস্টে আসছে সব কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো যে আছে। সো তুমি হচ্ছে এইগুলো সলভ করার পরে তুমি যখন আলটিমেটলি তোমাদের সব সিলেবাস কভার হয়ে যাবে লাস্টের দিকে টেস্টের আগে, তখন তোমরা দেখবা আল্লাহ এখন তো আমি তো সব পারতেছি। কারণ কি, তোমার হচ্ছে তখন ওই যে পার্ট বাই পার্ট তুমি হচ্ছে তোমার ইয়েটা কভার করছো, প্রিপারেশনটা কভার করছো। কিন্তু এমসিকিউ না, ইভেন সৃজনশীল বা রিটেন যে প্রশ্ন সেগুলো কিন্তু আছে, সিকিউ আছে তোমাদের, রাইট। তো এটা কিন্তু আমি একটা জিনিস বলি যে তুমি যখন মাত্র একটা টপিক শেষ করলা, এরপরে তুমি বোর্ড থেকে এবং অ্যাডমিশনে সাপোজ বুয়েটে একটা প্রশ্ন আসছে টপিক থেকে, তুমি যখনই ওটা নিজে থেকে সলভ করলা, তোমার কিন্তু কনফিডেন্সটা একটু অন্যরকম হবে যে আচ্ছা আমি মাত্র টপিক পড়ছি আর এখান থেকে আমি এখান থেকে বুয়েট লেভেলে একটা প্রশ্ন সলভ করতে পারছি বা বোর্ডে আসা একটা প্রশ্ন সলভ করতে পারতেছি। সো এই জিনিসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুজনই তো উদ্ভাসের একাডেমিক স্টুডেন্ট ছিলাম, তো আমাদের সময় কিন্তু প্যারালেক্স ছিল না, এটা একদম লাস্ট 2 বছরের এডিশন। তো একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে আমরা যখন অ্যাডমিশনে গেছি তখন আমরা একটা জিনিস দেখছি, সেটা হলো যে মানে অনেক জিনিসপাতি আমরা উদ্ভাসের একাডেমিকে পড়ে আসছি, আমাদের যেই ফ্রেন্ডরা উদ্ভাসের একাডেমিতে ছিল না তারা বলছে আরে অ্যাডমিশন এই জিনিসগুলো নতুন, এগুলো নতুন করে পড়তে হচ্ছে, প্রেশার অনেক বেশি। কিন্তু আমরা দুজন ফিল করছি যে এগুলো কিন্তু আমাদেরকে একাডেমিকে ভাইরা অলরেডি পড়ায় ফেলছে। তো আর উদ্ভাসের অবজেক্টিভ এটা থাকে, তোমার হচ্ছে জাস্ট আমাদের এখানে টার্গেট এটা না যে তোমরা বোর্ডেও ভালো করবা। উদ্ভাসের ভাইয়াদের সবসময় একটা ইয়ে থাকে যে তোমার যেটা অ্যাডমিশনে কোনটা হেল্পফুল হবে তোমাদের ওগুলো কভার করবে, ঠিক আছে। তো অনেক সময় এরকম হয় যে আমাদের হচ্ছে স্কুল কলেজে কি হয় যে বোর্ড কোশ্চেন সলভ করে দেয়, কারণ আমাদের টাইম কম থাকে, অনেক কম টাইমে তোমাদেরকে যেটা ভাইয়ারা বললো যে 1.5 বছরের ভিতরে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হয়। সো তখন হচ্ছে আমাদের যেগুলো কোশ্চেন আগে আসছিল সো ওগুলো আমাদের সলভ করি। বাট উদ্ভাসের ব্যাপারটা একটু ডিফারেন্ট, এরা হচ্ছে এই টপিকে আন্ডারে কি কি নতুন ম্যাথ অ্যাড করা যায় বা কি কি ম্যাথ আসতে পারে আমরা ওগুলো দেখতে পারি। এর জন্য আমরা যখন হচ্ছে একাডেমিক ব্যাচে ছিলাম, এরপর আমরা যখন অ্যাডমিশনের ফেজে গেছিলাম তখন দেখছি যে হচ্ছে আমরা কিন্তু ওইটা ম্যাথগুলো পারতেছি, আমরা এই ফর্মুলাগুলো আগে থেকেই জানি। বাট আমাদের যারা ফ্রেন্ডরা যারা হচ্ছে উদ্ভাসের সাথে ছিল না তারা কিন্তু অ্যাডমিশনের টাইম আবার নতুন করে শিখছে ওটা। আর তোমরা জানো যে ভাই অ্যাডমিশনের টাইমটা কতক্ষণ, বেশি দিনে কিন্তু থাকে না, 2-3 মাসের থাকে। সো তোমার এই 2-3 মাসের ভিতরে নতুন করে ফর্মুলাগুলো আবার শেখা এটা তোমাদের জন্য একটু কষ্টদায়ক, তোমরা তো বুঝতেই পারতেছো। ওকে, সো আমাদের হচ্ছে মোটামুটি তোমাদেরকে যেই প্যারালাল টেক্সটের ডেমো দেখানো সেটা তোমরা যখন আমাদের কম্বো ব্যাচে ভর্তি হবে, যখন তোমরা একবারে হাতে নিবে তখনই তোমরা এটার ফিলটা বুঝতে পারবে। অথবা তোমরা ব্রাঞ্চে গিয়েও তোমরা হচ্ছে প্যারালাল টেক্সট ধরে দেখতে পারো, যে তোমরা বুঝতে পারবে তখনই যে এই বইগুলো তোমাদের জন্য, তোমাদের কলেজ লাইফের জন্য ঠিক কতটা হেল্পফুল হবে। তো আমি এখন ডেকে নিচ্ছি আমাদের বায়োলজি টিমকে। ওকে, একটু আমি স্লাইডে নিয়ে যাই তোমাদেরকে। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বায়োলজি টিমের কাছে।
আসসালামু আলাইকুম, আমি অলরেডি পরিচয় দিয়ে ফেলেছি। আমি তাজওয়ার হাসনাত তোহা, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ প্রথম বর্ষ। আমি থাকছি তোমাদের উদ্ভাসের একাডেমিক বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম নিহাদ শাহরিয়ার সিয়াম, এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 4th ইয়ারে। সো ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আর ভ্যাজ আর আসসালামু আলাইকুম, আমার নাম শুভ মহাজন, আমি পাশ করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে K74 ব্যাচ। আমি তোমাদের সাথে সবসময় থাকবো বায়োলজি কোর্সে, আমি সিনিয়র শিক্ষক হিসেবে আছি এখানে। তো আসো প্রথমেই আমরা একটু ডিসকাশন করে নেই যে আমরা বায়োলজি নিয়ে কী ঝামেলায় পড়তে পারি ইন এ টাইম। আমি আপনাদের কিছু প্রশ্নের জবাব আগে থেকে দিতে একটু পছন্দ করি, কারণ এই প্রশ্নগুলো সবার থাকে বাট সলভ করার মানুষ খুব কম থাকে। ফার্স্টলি তোমরাই সেই আনলাকি ব্যাচ, যে এই আনলিকে ব্যাচ 3-4 বছর পর আসছে, তারা শর্ট সিলেবাসের মায়াটা কাটায় আর কি। আগে সবগুলো ব্যাচ কিন্তু শর্ট সিলেবাসের খুব চমৎকার একটা সময় কাটাইছে। তারা দেখা যাচ্ছে 1 বছর 8 মাসের মধ্যে 50% থেকে 60% সিলেবাস কভার করছে এবং অনেক চিল সময় কাটাইছে। বাট তোমাদের সব থেকে বড় সমস্যা কোথায় হবে? তোমরা সেম সময় পাচ্ছ, তোমরা 1 বছর 8 মাসই পাচ্ছ, এর মধ্যে কিন্তু তোমরা শর্ট সিলেবাসে পড়ছো না, তোমাদের ফুল সিলেবাস চলে আসছে। বায়োলজির সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সব থেকে বড় সমস্যাটা কোথায়? ফিজিক্স যখন তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, সেখানে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে ফিজিক্স বই পড়ানো হচ্ছে। ঠিক কেমিস্ট্রিতে তুমি যখন কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে পড়ছো, কেমিস্ট্রি একটা তোমাকে ফার্স্ট ইয়ারে বই পড়ানো হচ্ছে। সেম ফর ম্যাথ। বায়োলজিতে কি সমস্যা হয়? বাংলাদেশের এক রিজিয়নে, এমনকি কলেজ টু কলেজ একটা ভ্যারি করে। কোনো কলেজে ফার্স্ট ইয়ারে শুধুমাত্র বোটানি পড়ায়, আবার কোনো কলেজে ফার্স্ট ইয়ারে শুধুমাত্র জুলজি পড়ায়, কোনো কলেজে বোটানির কয়েকটা চ্যাপ্টার চুজ করে নেয়, জুলজির কয়েকটা চ্যাপ্টার চুজ করে নেয়, ফলে একটা কম্বিনেশন হয়। সবার একটা প্রশ্ন থাকে, ভাইয়া উদ্ভাসে আপনারা যে ফার্স্ট ইয়ারের কোর্সটাতে, মানে আমাদের কোর্সে আপনি বোটানি রেখেছেন 7টা এবং জুলজি রেখেছেন 6টা, আমাদের যদি কলেজে বোটানি পুরো সিলেবাস পড়ায় তাহলে তো আমরা ঝামেলায় পড়ে যাব না। আপনাদের কিন্তু পুরো সিলেবাসটা অলরেডি আর্কাইভ কন্ডিশনে আপলোড করা আছে। তুমি কিন্তু ফার্স্ট ইয়ারের 7টা টপিক বা 7টা সিলেবাস চ্যাপ্টার আমাদের সাথে শেষ করছো। যদি তোমাদের কলেজে ফার্স্ট ইয়ারে আরও বেশি সিলেবাস থাকে, তোমরা সেটা আর্কাইভ ক্লাস পেয়ে নিচ্ছ। এখন আরেকটা সমস্যা যেটা আমাদের অধ্যায় ভিত্তিক আসে, তুমি কিন্তু ম্যাথে দেখবা কোনো চ্যাপ্টার অনেক বড়, কোনো চ্যাপ্টার ছোট। ফিজিক্সে এরকম হইতে পারে, বাট বায়োলজিতে সব থেকে বড় সমস্যা এই জায়গায়, বায়োলজি সবগুলো চ্যাপ্টারের ভলিউম প্রায় সেম, আদার দেন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কোষ। তাই দেখা যায় বায়োলজি প্রায় সবগুলো চ্যাপ্টারের কোষ ডিস্ট্রিবিউশনে 4-6-8 এভাবে চলছে। বাট ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আমরা পড়াচ্ছি গত 7-8 বছর ধরে, আমাদের মাথায় একটা প্ল্যান অলরেডি আছে কোন পথে আগাইলে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে এবং সব থেকে ফাস্টেস্ট ওয়েতে আমার মনে হয় সিলেবাসকে কমপ্লিটভাবে শেষ করা সম্ভব। তাই তোমরা এখানে যা দেখছো 8-4-6 বা জুলজিতে যেটা দেখছো তোমরা 6-4-8, এটা করা হয়েছে তোমাদের এইচএসসি সিকিউ, এইচএসসি এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের সব কিছুকে কভার করে। তাহলে আমাদের লেকচার ডিস্ট্রিবিউশনে বায়োলজিতে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। এই যে আমরা 3 জন আছি, আমাদের 3 জন মোস্ট ক্যাপেবল এনাফ টু কমপ্লিট দ্য বায়োলজি ফর ইউ ইন নেক্সট 8 মান্থ। আমি এখন দেখে নিচ্ছি সিয়াম এবং তোহাকে, তারা তোমাদের কোর্স ফিচার নিয়ে কিছু কথা বলবে। ওকে, সো আবার চলে আসলাম। তো ইনশাল্লাহ আমরা একটা নেক্সট স্লাইড। ওকে, সো একটা প্রবলেম অনেকেরই হয় যে তো হয়তো বা ফিল করেছো নিজের একাডেমিক লাইফে, আমরা ফিল করেছিলাম। ধরো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যে তখন এমন হতো, ধরো পড়তেছি রাত ধরো 10টা-11টা বাজে, হুট করে একটা প্রশ্ন এসেছে, সাপোজ এখানে যেমন আসছে আইডিয়াল গ্যাস এটা 0 হয় কিনা, অথবা রক্ত ভেয়া লাল কেন, বা হিমোগ্লোবিনের অবস্থা কীরকম, বা আরবিসিতে কি থাকে না থাকে, মানে একদম আর র্যান্ডমলি কোনো কোশ্চেন চলে আসতে পারে। বা কোনো একটা টপিক পড়তেছি, সাপোজ কোনো একটা কেমিস্ট্রি টপিক হতে পারে, ফিজিক্স, হুট করে একটা প্রবলেম চলে আসছে যে এটা কিভাবে হয়। এখন প্রবলেম চলে আসতে আমাদের প্রবলেমটা কি হতো, ওই প্রবলেম থাকার জন্য না ওই টপিক মনে হতো যে না এক কাজ করি টপিকটা স্কিপ করে যাই, পরের দিন টিচারের সাথে কথা বলে নিতে হবে। বাট তোমাদের কিন্তু এই সমস্যা হওয়ার কোনো সুযোগই নাই। অর্থাৎ যখন তুমি কোশ্চেন পাচ্ছ তখনই ইনস্ট্যান্টলি কিন্তু তুমি কিউএনএ সার্ভিসে কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবা। অর্থাৎ আমি যদি নেক্সট স্লাইডে যাই, এই যে দেখো তোমার যখনই প্রবলেম হচ্ছে তুমি কিন্তু ইনস্ট্যান্টলি কোশ্চেনটা করে ফেলতে পারতেছো। তোমাদের পোর্টালে চলে যাবা, পোর্টাল থেকে অবভিয়াসলি কিউএনএ সার্ভিস, সেখান থেকে এইচএসসি কিউএনএ, সেখান থেকে অলরেডি এই যে দেখো সাবজেক্ট পেপার, সাপোজ ফিজিক্স ফার্স্ট পেপার ভৌত জগৎ চ্যাপ্টার 1, অ্যান্ড সেখান থেকে কিন্তু তুমি এখানে কোশ্চেন করে ফেলতে পারবা। সো কীভাবে কোশ্চেন করা যায় তোমরা যদি একটু আমাকে বলতাম, যে শুধু লেখা কিন্তু আছে এরকম না, তোমরা যদি একটু ছবিটা খেয়াল করো, দেখো যে কোনো ফাইল মানে পিডিএফ ফরম্যাটে দিতে পারবা, যে কোনো ইমেজ ছবি তুলে দিতে পারবা। এখন ধরো লিখতে কষ্ট লাগতেছে না, তুমি কি করতে পারো, ভয়েস দিয়ে দিতে পারবা। এই যে দেখো ভয়েসেরও সুযোগ আছে। অর্থাৎ তোমার একটা মানে স্মুথ জার্নির জন্য যা যা প্রয়োজন, স্মুথলি তোমার এই অ্যান্সারটা পাওয়ার জন্য, ওই কোয়েরিটা, ওই কৌতূহলটা সলভ করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু দেওয়া আছে।
সাথে আরেকটা যদি অ্যাড করি ভাই, নিজে যেমন কোয়েশ্চেন করা যায়, অন্যদের কোয়েশ্চেন কিন্তু দেখতে পারা যায়। আমি আমার যখন একাডেমিক লাইফে ছিলাম তো অনেকেই দেখতাম যে আমি নিজে যে কোয়েশ্চেন তো করছি আদার্স যে আমার পাশাপাশি যেসব স্টুডেন্ট আছে আমার সাথেই পড়াশোনা করছে তাদের অনেক কনফিউশন সৃষ্টি হয়, তো তাদের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড একই সাথে ওইগুলোর সলভও পেয়ে যাচ্ছি। সেটাই, মানে সব কিছু অ্যাক্সেস থাকে এবং এটার অ্যামাউন্টটা যদি তোমরা একটু গেস করার চেষ্টা করো, আমি তো কমেন্টে তোমরা একটু গেস করবা নাকি যে একাডেমিকে মানে এই কিউএনএ সার্ভিসের বয়স কিন্তু বেশি না আসলে উদ্ভাসের, প্রায় 1.5 বছরের মতো রাফলি অ্যারাউন্ড ক্লাস করা যায়। হ্যাঁ, মানে তোমরা যদি একটু গেস করতে চাও যে একাডেমিকে বলো তো কি পরিমাণ কোশ্চেন সলভ করা হয়েছে। সো কিছুদিন আগে বুঝছো সেমিনারে জিজ্ঞেস করতেছিলাম যে গেস করতে, সো একজন বলছিল ভাই 1 লাখ 2 লাখ ভাই 50,000। সো তোমাদের কাছে একটু জানতে চাই তোমাদের গেস কিরকম? 20 লাখ। ওকে, এই যে তোমাদের গেস আসলে কাছাকাছি এরকমই চলে আসতেছে। সো এইটার অ্যামাউন্ট কিন্তু অনলি একাডেমিকে প্রায় 16 লাখের বেশি সলভ করা হয়েছে এবং একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন মিলে সেটা 28 লাখের বেশি। সো এই যে 16 লাখ কোশ্চেন ভাই, এটাকে আমি অ্যাক্সেস পাবো না? না, প্রত্যেক চ্যাপ্টারে তোমার যে টপিকে তোমার যে প্রশ্ন সব কিছু কিন্তু তুমি অ্যাক্সেস পাচ্ছ, অর্থাৎ তুমি দেখতে পারবা ওই একই টপিকে তোমার ফ্রেন্ড কি কোশ্চেন করেছে সেটা কিন্তু তোমার অ্যাক্সেসে থাকবে। আচ্ছা, কোনো প্রিপারেশনই কিন্তু কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত ওই প্রিপারেশনটা তুমি নিজে ট্রাই অ্যান্ড এরর দিয়ে করতেছো। মানে তুমি যখন একটা অধ্যায় পড়ছো, ক্লাসে টিচার হয়তো বুঝিয়ে দিচ্ছেন, তারপর তুমি বই পড়ছো, বইয়ের মধ্যে অনেক ভালোভাবে ডিসক্রাইব করতেছো, বাট তারপর কিন্তু তোমার প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে, যেটা ছাড়া আসলে কোনোভাবেই প্রিপারেশন কমপ্লিট হয় না। তো এই প্রিপারেশন যখন আমরা কমপ্লিট করতে যাই বা পারফেকশন একটা প্রিপারেশন নিতে চাই, তখনই আমাদের প্রয়োজন পড়ে প্র্যাকটিস করার। আর প্র্যাকটিস করতে যখন যাই তখনই আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের কনফিউশন আমাদের মাথায় আসে। তো যখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি ফিজিক্সের, সাপোজ প্রতি 10টা কোয়েশ্চেনের মধ্যেই দেখবা যে কোনো একটা কোয়েশ্চেন তোমার মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে, যে কোয়েশ্চেনটা তুমি পারছো না, তখন কিন্তু তোমাদের হয়তো 1 বার 2 বার 3 বার নিজে ট্রাই অ্যান্ড এরর দিবা, বাট তারপর যখন আর পারছো না তখন কিন্তু তোমাদের অন্য কারোর হেল্প নিতেই হবে। তো তখন যেটা হেল্প করতে পারে সেটা হচ্ছে তোমাদের উদ্ভাসের কিউএনএ সার্ভিস। ওকে, তো নেক্সট স্লাইড যাই আমরা। ওকে, সো এই যে ফরম্যাট এখানে দেওয়াই আছে, সো ছবি দিয়ে ইজিলি দিতে পারবা, সো এটা নিয়ে আর বলতেছি না। তো নেক্সটে যাই, কিউএনএ সার্ভিসের মাধ্যমে প্রাইভেট কেয়ার, যেটা বললাম যে অল টাইম তোমরা সার্ভিসটা পাচ্ছ। ওকে, সো কোশ্চেন কিভাবে করা যায়, অ্যাক্সেস পাচ্ছ, সব কিছু অলরেডি আমরা বলে ফেলেছি, সো এখানে আর করতেছি না। সো আমি এখন এই সেগমেন্টের জন্য একটু দেখে নিতে চাচ্ছি ফাহিমকে। সো তোমার থ্যাংক ইউ। ওকে, সো এখানে অনেকেরই যে তোমাদের সাধারণ কোশ্চেন ছিল যে বিভিন্ন গ্রুপগুলোতে, তোমরা ফেসবুকের পোস্টগুলোতে বা আদার্স অনেকভাবে আমাদের কাছে জানতে চাইছো মেইলের মাধ্যমে যে ভাইয়া এই কোর্সটার মোট ক্লাস কত হবে। সো এইটার ক্লাস নাম্বারটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, 268টি ক্লাস পাচ্ছ তোমরা, 268, মানে অবভিয়াসলি বুঝতেছো হিউজ একটা অ্যামাউন্ট। আমরা যদি একটু সামনে আগেই ভাইয়া এরপরে আচ্ছা লিখে ফেল। ওকে, আচ্ছা, সো কোন সাবজেক্টের জন্য কোন বই ফলো করব? সো প্রথমত ইতিমধ্যেই কিন্তু তোমাদেরকে ভাইয়ারা খুব সুন্দর করে প্যারালাল টেক্সট দেখায় ফেলছে, কেন তোমার প্যারালাল টেক্সট ফলো করা হচ্ছে তাও দেখায় ফেলছে। সো আমার কাছে মনে হয় যতদিন তোমরা কলেজে ভর্তি না হচ্ছ, কলেজ থেকে কিছু বলা না হচ্ছে, ততদিন পর্যন্ত প্যারালাল টেক্সটই তোমার জন্য ইনাফ, তুমি প্যারালাল টেক্সট ফলো করতে পারো। যখন কলেজে ভর্তি হয়ে যাবে, প্রতিটি কলেজেই টিচাররা তোমাকে একটা বুক লিস্ট দিবেন, সেই বুক লিস্টটা ফলো করলে কলেজের কোনো সমস্যা তোমার আর হবে না। সেখানে কলেজের টিচাররা হয়তো প্রশ্ন করছেন বা কোন জায়গাটা ফলো করছেন, সেই জিনিসগুলো তোমার জন্য কাজ দিবে। আর যতদিন তোমাকে কলেজ কোনো বুক লিস্ট দিচ্ছে না, ততদিন তুমি কি ফলো করবে? ততদিন তুমি ফলো করবে প্যারালাল টেক্সট। সো এই ছিল এই প্রশ্নের উত্তর। পরেরটা যদি সিয়াম ভাই বলতেন যে সপ্তাহে ভাই কয়দিন ক্লাস হবে। সো উদ্ভাস তোমাদের মোটামুটি পুরো সপ্তাহে অকুপাই রাখার চেষ্টা করবে আর কি, যে সপ্তাহে 5 দিন কিন্তু ক্লাস থাকবে ভাই, বাকি 2 দিন কি রেস্ট নিবো, ঘুমাবো। ওকে, এটা আসলে এত সুখের না, আসলে মানে সুখের না বলতে তোমাদের ভালোর জন্যই, কারণ শুধু ক্লাস করলেই তো হবে না, এক্সাম দিতে হবে, তাই না? সো এই জন্য তোমাদের কিন্তু যে চ্যাপ্টারগুলো শেষ হবে, চ্যাপ্টারের পরপর কিন্তু এক্সামগুলো ওই যে ফাঁকা দিনগুলোতে হবে। আচ্ছা, তো ব্যাচ টাইম কখন? ব্যাচ টাইম আমরা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সবই রাখছি। সো ইংলিশ ভার্সনের যে ব্যাচ টাইম সেটা হচ্ছে 3টা, রাত 3টায় হওয়ার সম্ভাবনা নেই, বিকাল 3টায়। আর হচ্ছে বাংলা ভার্সনের ব্যাচ টাইমটা আপাতত 6টায়, এটা আমাদের মাগরিবের আজান অনুযায়ী মাঝে মধ্যে 6:30টাও যেতে পারে। ওকে, কোর্সটি ভাইয়া কয় মাস চলবে? একদম পুরো ফার্স্ট ইয়ার, মানে বিরাট একটা অ্যামাউন্টই টাইম লাগবে, প্রায় 7 মাসের মতো চলবে কিন্তু কোর্স, ঠিক আছে? ওকে, রেজাল্ট কিভাবে পাবো? এটা উদ্ভাসের একটা মানে একদম চমৎকার একটা ফিচার, যেটা কিনা স্টুডেন্টদের জন্য খুবই ভয়ঙ্কর একদম, আর গার্জিয়ানদের জন্য খুশির সংবাদ। সেটা হলো মেসেজ চলে যায় বাসায়, তোমরা যারা আগের স্টুডেন্ট ছিল তারা হয়তো এটা ভালো মতো উইটনেস করেছো। আর এছাড়াও কিন্তু তোমরা পোর্টাল থেকে তোমাদের ড্যাশবোর্ডে সবকিছু দেখতে পারবা, তোমার রেজাল্ট কেমন হচ্ছে, পারফরমেন্স কেমন হচ্ছে।
ওকে, এর পাশাপাশি তোমরা অ্যানালিসিস রিপোর্টও কিন্তু পাবা, যে হচ্ছে এই যে এমসিকিউটা আমি ডেইলি এমসিকিউ এক্সাম দিলাম, ওই এমসিকিউটার সলভগুলো কেমন এবং সেগুলো অ্যানালিসিস রিপোর্টগুলো কিন্তু তোমরা তোমাদের পোর্টালেই পেয়ে যাবা। সো রেজাল্ট নিয়ে টেনশন করার কোনোই কারণ নাই। আর লাস্ট তোমার কাছে মনে হতে পারে যে ভাই এমসিকিউ তো পাইলাম আমার পোর্টালেই, সমস্যা নাই, সিকিউ এক্সামের উত্তরপত্র কারা মূল্যায়ন করবে? এই এক্সামের উত্তরপত্রগুলো কিন্তু কেন্দ্রীয়ভাবে উদ্ভাসের পক্ষ থেকে মূল্যায়ন করা হবে এবং তোমাদের সেই মেধাবী শিক্ষকরাই মূল্যায়ন করবেন এবং করার পর তোমাদের কাছে ফেরত পাঠানো হবে, যে তোমরা যাতে ঠিকমতো দেখে নিতে পারো যে তোমরা কোথায় কোথায় ভুল করেছো। আচ্ছা স্যার, আশা করছি আমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ডান। আমরা আবার অর্ঘ ভাইকে রেখে নিচ্ছি। আচ্ছা ফাইন ভাই, আপনার একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন বাকি আছে, যে ভাই আমি যদি ভাই পায়োনিয়ার ব্যাচে ভর্তি হয়ে থাকি, আমি কি প্রাইম ব্যাচে আবার ভর্তি হবো? অবশ্যই না, পায়োনিয়ার ব্যাচ এবং প্রাইম ব্যাচের মধ্যে তেমন কোনোই পার্থক্য নেই। অর্ঘ ভাই তোমাদেরকে আগেই বলে ফেলেছে, সো এর মানে কিন্তু তুমি একটু অমনোযোগী ছিলে লাইভে। এর পাশাপাশি হচ্ছে জাস্ট দুটো ব্যাচের মধ্যে পার্থক্য একটাই, যে একটা আগে শুরু হয়েছে, একটা পরে শুরু হয়েছে। সো তুমি হয়তো একটু পিছিয়ে গেছো, তুমি পায়োনিয়ার ব্যাচে তুমি এগিয়ে গেছো, সো তুমি তোমার এগিয়ে থাকাটাই ধরে রাখো, প্রাইমে আসার কোনো দরকার নেই। হ্যাঁ, মানে আসলে তুমি যদি পায়োনিয়ার ব্যাচে ভর্তি হয়ে থাকো, তুমি তো অলরেডি হচ্ছে আগাই গেছো, তুমি তো অলরেডি সমস্ত ফিচার তুমি পাচ্ছ। একজন বলছিল ভাই আমাদের পায়োনিয়ার ব্যাচে যারা ভর্তি হয়েছে তারা কি ওয়ান শট পাচ্ছে না? ভাই ওয়ান শট ক্লাসটা হচ্ছে আসলে ওপেন, সবার জন্য উন্মুক্ত। এটা ইউটিউবেও আছে, আমাদের ইউটিউবে আসলে ফ্রিতেই আছে, তোমরা চাইলে ইউটিউব থেকেও দেখতে পারো। এবং তোমরা যারা হচ্ছে পায়োনিয়ার ব্যাচে আসো এবং ভাবতেছো আমাদের নাই, যারা প্রোফাইলে গিয়ে দেখো তোমাদের ওয়ান শট ক্লাসগুলো কিন্তু ওখানেও আছে। আর যারা প্রাইম ব্যাচে ভর্তি হওয়ার তারাও কিন্তু ওয়ান শট ক্লাসগুলো আসলে পেয়ে যাবে। এবং দেখো আমরা এখন তোমাদেরকে একটু যদি বলি যে আমাদের পায়োনিয়ার ব্যাচে যারা ছিল বা প্রাইম ব্যাচে যারা ভর্তি হওয়া, সবার জন্যই কিন্তু হচ্ছে আমাদের আপাতত দুইটা ব্যাচ আছে, একটা হচ্ছে তোমার অনলাইন ব্যাচ আর একটা হচ্ছে তোমার কম্বো ব্যাচ। ওকে, তো অনলাইন ব্যাচের মধ্যে আর কম্বো ব্যাচের মধ্যে পার্থক্য কি? দেখো বাকি সব কিছুই একই, শুধুমাত্র কম্বো ব্যাচে তুমি হচ্ছে প্রিন্টেড প্যারালাল টেক্সট পাবা, যেটা তুমি হচ্ছে অনলাইন ব্যাচটাতে পাচ্ছ না। এবং তুমি হচ্ছে কম্বো ব্যাচের মধ্যে তুমি হচ্ছে অফলাইন এক্সাম দিতে পারবা, এবং অফলাইন জন্য যে মানে এক্সামের পরে যে প্রিন্টেড সলিউশন বুকটা দেওয়া হয়, সেই সলিউশন বুকটা তুমি পাবা। সো কম্বো ব্যাচে তুমি কিছু হচ্ছে অফলাইন সার্ভিস পাচ্ছ, যেটা আসলে অনলাইন ব্যাচে থাকতেছে না। আর অনলাইন ব্যাচের মধ্যে ফুল অনলাইন, তুমি বাসায় বসে নিজের বাসায় নিজে পড়াশোনা করবা, ক্লাস করবা, পরীক্ষা দিবা, সব কিছু বাসায় বসে। সো অফলাইনের সাথে কানেক্টেড কিছু তোমার থাকতেছে না। আর কম্বো ব্যাচের মধ্যে আসলে তুমি অনলাইন ক্লাস করতেছো, শুধুমাত্র তোমার হচ্ছে তোমার প্রিন্টেড প্যারালাল টেক্সট পাচ্ছ, এবং তার সাথে কি পাচ্ছ, তার সাথে পাচ্ছ তুমি কি বলে পরীক্ষা অফলাইনে গিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছ, এবং সেখানে তোমার প্রিন্টেড ইয়াগুলো পাচ্ছ। আর বাকি সমস্ত ফিচার, লাইভ ক্লাস, লাইভ প্র্যাকটিস এক্সাম, SMS এর মাধ্যমে রেজাল্ট, এবং হচ্ছে Q&A সার্ভিস, সব কিছুই কিন্তু থাকতেছে। তো আমাদের হচ্ছে মানে আমাদের যে কোর্স ফি আছে, অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই কোর্স ফি কত। তো কোর্স ফি নিয়ে তোমাদেরকে একটু যদি বলি, যে আমাদের প্রতি বিষয়ের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। এটা হলো আমাদের 4টা বিষয় মিলে টোটাল 12,000 টাকা। এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের জন্য, রাইট? অনলাইন ব্যাচের জন্য। আর কম্বো ব্যাচের জন্য প্রতি বিষয়ের কোর্স ফি হচ্ছে 4,500 টাকা, এবং 4টা বিষয় মিলে টোটাল হচ্ছে 18,000 টাকা। এটা হলো তোমাদের কি কম্বো ব্যাচের জন্য। ওকে, সো তোমরা অনেকে চিন্তা করতে পারো যে হচ্ছে ভাইয়া হঠাৎ করে নাম্বারটা দেখতে একটু ভয় লাগতেছে, এবং হচ্ছে 2 কিস্তিতে পরিশোধ করা যাবে। তো ভয় আসলে ব্যাপারটা এরকম না। তোমাদের অনেকে যদি মনে হয় যে ফিটা আসলে বেশি, তোমরা যদি চিন্তা করো যে আমাদের কোর্সটা তোমাদের ভাইরা বললো যে 7 মাস ধরে চলবে, ঠিক আছে, তাহলে এখানে প্রতি বিষয়ের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। তো তুমি যদি 3000কে 7 দিয়ে ভাগ করো, তাহলে আসলে কত আসে? তুমি যদি একটু হিসাব করো, আমি যদি ম্যাথের টিচার, ক্যালকুলেটর না ছাড়া আমি আবার এই ধরনের হিসাব করতে পারি না, তো আমি একটু ক্যালকুলেটর দিয়েই করি, ঠিক আছে? 3000 ভাগ 7 কত আসে দেখো তো? 428.5, রাইট? এরকম একটা রেজাল্ট আসছে দেখি, ঠিক লিখি ভুল লিখছি নাকি? ঠিক আছে, তো 428.57, এটা 6 ধরো, তো যাই হোক, বা 57ই রাখলাম। তো তার মানে পার মান্থ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে দিতে হচ্ছে কত টাকা বলো তো? এই 428 টাকা। বা তুমি যদি বলো যে হচ্ছে যে 4,500 টাকার প্রতি বিষয়ের যে ফি আছে, 4,500 টাকা প্রতি বিষয়ের যে ফি আছে, আমি হচ্ছে 2, 4 আর বাংলা ইংলিশ মিশাই ফেলতেছি, বাই 7 কত আসতেছে বলো? 4,500 বাই 7, তাহলে এখানে আসতেছে 642 টাকা 86 পয়সা। পয়সা সহ লিখে দিলাম। তো তুমি এটা চিন্তা করো, তুমি যখন হচ্ছে কম্বো ব্যাচের কথা চিন্তা করো, কম্বো ব্যাচের জন্য তুমি আসলে প্রিন্টেড প্যারালাল টেক্সট পাচ্ছ, তুমি অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে পারতেছো, তুমি অনলাইন ক্লাস পাচ্ছ, উদ্ভাসের সমস্ত সার্ভিস পাচ্ছ, এখন তুমি অফলাইন এক্সাম পাচ্ছ আর কি, আর হচ্ছে অনলাইন ক্লাস পাচ্ছ। ওকে, তো এইটার জন্য তোমার পার মান্থ প্রতি সাবজেক্টে 642 টাকা করে দেওয়া লাগতেছে। আর যে তুমি যদি হচ্ছে অনলাইন ব্যাচে থাকো, তুমি কিন্তু প্যারালাল টেক্সট আর হচ্ছে অফলাইন এক্সাম ছাড়া বাকি সমস্ত সার্ভিসই পেয়ে যাচ্ছ। পার মান্থ তোমার জন্য হচ্ছে 428 টাকা লাগতেছে প্রতি সাবজেক্টে। সো এখন তুমি হিসাব করে দেখো যে তোমার জন্য এটা অনেক বেশি নাকি অনেক কম। হোপফুলি তোমাদের হিসাবের পাল্লা এখানে খুব একটা ভারী হবে না,
আশা করতেছি। সো এটা হলো আমাদের মোটামুটি ফি, যে তোমার হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের ফি হচ্ছে তোমার 12,000 টাকা এবং কম্বো ব্যাচের ফি হচ্ছে তোমার 18,000 টাকা, এবং এই দুইটাই কিন্তু হচ্ছে 2 কিস্তিতে দেওয়া যাবে। তো তোমরা হচ্ছে অনেকে এটা চিন্তা করতে পারো যে ভাইয়া আমরা হচ্ছে যারা হচ্ছে আসলে অনেকে আসি এই প্রাইম ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, কিন্তু ভাই আমি এখনো ডিসিশন নিতে পারতেছি না যে হচ্ছে আমি আসলে আমাদের সাথে অফলাইন ব্যাচ করি, অফলাইনেও করতে চাচ্ছি, বা হচ্ছে আমি একটু পরে আমার যখন ক্লাস শুরু হবে তখন কি আসলে আমার জন্য কোনো সুযোগ থাকবে না উদ্ভাসের থেকে? ইয়েস, তোমাদের জন্য একটা কথা বলে রাখি, তোমার যখন ক্লাস শুরু হয়ে যাবে তখনও তোমাদের জন্য উদ্ভাস কিছু না কিছু অবশ্যই ব্যবস্থা করবে, অফলাইন ক্লাসেরও ব্যবস্থা করবে। বাট তোমাদের জন্য আমাদের সাজেশন থাকবে যে তোমরা আগে থেকেই ভর্তি হও, আগে থেকেই ক্লাসগুলো শুরু করো, প্রাইম ব্যাচেই থাকো, প্রাইম ব্যাচে থেকে তোমার হচ্ছে পড়াশোনা করে তোমার হচ্ছে প্রিপারেশনটাকে এগিয়ে রাখো। তুমি যদি যত আগায় রাখবে এইচএসসিতে পড়াশোনা তত তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? কখনো পরের জন্য ওয়েট করবো না, তোমাদের এখন যেটা আছে, এখন যেটা শুরু করা যায় সেটা শুরু করে দাও। তো দেখো আমাদের উদ্ভাসের যে অনলাইন যে পোর্টালটা আছে, এই পোর্টালটা হচ্ছে তোমার online.udbhas-unmesh.com। তো এখানে তোমরা হচ্ছে অথবা udbhas.com গিয়ে তোমরা জয়েন নাওতে ক্লিক করলে তোমরা কিন্তু পোর্টালে চলে যেতে পারবা। এই যে udbhas.com তোমরা যাবা, তোমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলস ওখানে আরও দেখে নিতে পারবা, এবং তারপরে হচ্ছে তোমাদের জয়েন নাওতে ক্লিক করে তোমরা এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। তো আমাদের যে সকল ব্রাঞ্চে হচ্ছে আসলে তোমরা ব্রাঞ্চে আন্ডারে তোমরা ভর্তি হতে পারো, উদ্ভাসে কিন্তু দেশব্যাপী 79টা শাখা আছে, 79টা শাখা আছে। এই 79টা শাখার যে কোনো শাখার আন্ডারে তুমি ভর্তি হতে পারো। তুমি কমো ব্যাচে ভর্তি হলে সেই শাখার আন্ডারে তুমি হচ্ছে প্যারালাল টেক্সট বা এইগুলো কালেক্ট করতে পারবা, তোমার অফলাইন পরীক্ষাগুলো সেই শাখার আন্ডারে দিতে পারবা। আর যখন আমাদের হচ্ছে আসলে এখানে স্টার মার্ক করা যেগুলো আছে, এখানে আমাদের যখন অফলাইন টাস্ক হওয়ার পসিবিলিটি হবে, যখন সুযোগ হবে, তখন অফলাইন টাস্ক এই স্টার মার্ক করা ব্রাঞ্চগুলোতে থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা। তোমরা সবাই আসলে এসএসসি পরীক্ষা কেবল দিয়ে আসছো, তোমাদের মাথা অনেক টেনশন যে ভাইয়া আমাদের একটা লাইফের স্টেজ শেষ, আরেকটা স্টেজ শুরু হচ্ছে। সো অবশ্যই এটা একটা নতুন স্টেজ, একটু ভীতিকর সময়, এবং এটা অনেক চিন্তাভাবনার সময় যে আমরা কীভাবে পড়াশোনা করব। তুমি যদি এই সময়টাকে ঠিকমতো কাজে লাগাও, তোমার জন্য একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করবে। তুমি যদি এই সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে না পারো, তোমার ফিউচারটা হয়তো তোমার এক্সপেক্টেড যেমন ছিল সেটা হবে না। তো তাই আগে থেকে তোমাদের জন্য বলে রাখতেছি যে এখন থেকেই ভালোভাবে প্রিপারেশান নাও, ভালোভাবে পড়াশোনা করো। আমাদের হচ্ছে কি বলে তোমাদের মানে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখো, নিজেকে সবসময় ইউনিক রাখো, প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে পড়ো, ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষা দাও। তোমাদের জন্য তোমাদের যে ড্রিম আছে সেই ড্রিমটা যেন পূরণ হয়, সেই প্রত্যাশা আমরা উদ্ভাসের সবার পক্ষ থেকে করতেছি। আজকে আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। জেভার স্বর্গ সর্দার, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং আমাদের প্রাইম ব্যাচে ভর্তি হও। আল্লাহ হাফেজ।